I mean, we just need to remind the government যে they need to do what they actually promised to do. এটা তো আর আমাদের কোনো কথা না, নিজেরাই তো বলছে করবে। এটা কোনো অপোজিশনের দাবিও না। Is the people in the do the people always have the responsibility to remind the government? Isn't it the responsibility of the opposition? We did elect the opposition It is as a traveler. আপনি 104টা দেশে যে ঘুরেছেন, হুম, those who হুম। like to travel or have that aim to travel all around the world and to tour. What's your আপনি যদি একটা অ্যাডভাইস দিতেন? অনেক সময় আমাদের একটা খুব কমন কমপ্লেইন হয় না যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে দেখা গেল সার্জন নাই। হুম, হ্যাঁ, হয়তো সার্জনকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু একটা অ্যানেস্থেশিয়া কাউকে দেওয়া হয় নাই, বা অ্যানেস্থেটিস্টও আছে, সার্জনও আছে, কিন্তু অ্যানেস্থেশিয়া ইকুইপমেন্ট নাই। ওরা ওখানে বসে থেকে করবেটা কি? তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমি তো তোমার রাজের সময় আম কেটে দিচ্ছিলাম। আমি মানি না, আমার হাজবেন্ড মারা গেছে, আমি মানি না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর রাইক রিজওয়ান ভাই। উনি আম, আমাদের যারা যারা অনলাইন অ্যাক্টিভিজমের সাথে জড়িত, জুলাইয়ে এবং পোস্ট জুলাই, প্রি জুলাই সব মিলিয়ে আমরা ওনাকে অনেক প্রমিনেন্ট হিসেবেই চিনি। ওনার কন্ট্রিবিউশন জুলাইয়ের, ওনার মেমোরিজ গুলো আজকে উনি শেয়ার করবেন। এবং আপনারা অনেকে ওনাকে জানেন। উনি হি হ্যাজ ট্রাভেলড 104 কান্ট্রিজ অ্যাজ এ ডক্টর। সো আমরা ওইগুলো নিয়েও কিছু গল্প শুনবো ইনশাল্লাহ। তো এই আর কি, সব কিছু মিলিয়ে আজকে আমরা জাস্ট গল্পের মতোই, যে জুলাইয়ের একটা মেমোরি তো প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। 5 আগস্ট 2 বছর হবে। সো প্রথমে ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কেমন, আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। আম আজকে শুধুমাত্র যদি আজকের কথাই জিজ্ঞেস করি, মানে 28 জুলাই এটা কেমন ছিল? মানে আপনাদের, অ্যাকচুয়ালি 28 জুলাই। আপনার যখন কারফিউটা চলতেছিল, ইন্টারনেট কারফিউ যখন ছিল, হ্যাঁ, খবর যাচ্ছিল না, আপনাদের একটা ইম্পর্টেন্ট রোল ছিল, কারণ বাইরের মানুষদেরকে জানানো যে বাংলাদেশে কি হচ্ছে, সেটাতে আপনাদের ভাইটাল রোল হ্যাঁ। ছিল। আপনাদের মেমোরিটা কি ছিল আপনাদের? আচ্ছা, এটা আসলে 28 জুলাইতেই, ইফ আই এম নট রং, 28 জুলাই রাতের বেলায় ওই হয় সমন্বয়কে দিয়ে জোর করে যে স্টেটমেন্টটা পড়ানো হয়েছিল। ইজ দ্যাট রাইট, তাই না? এটা 28, 27 জুলাই রাত ছিল না 28 জুলাই রাত? না 28 হ্যাঁ, জুলাই 28 জুলাই রাতে। হ্যাঁ, সো ওটার আগ পর্যন্ত, ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন, 25, 26, 27 এবং 28 দিনের বেলা বেশ ডিপ্রেসিং ছিল অ্যাকচুয়ালি। মানে মনে হচ্ছিল যে আন্দোলনটা মনে হয় দমে গেছে। আমার মনে হচ্ছিল যে হয়তো আরেকবার কন্ট্রোল পেয়ে গেছে। এবং ইনফ্যাক্ট মানে জার্নালিস্ট ফ্রেন্ড একজনকে মেসেজ করছিলাম ওই সময় বাংলাদেশে। উনিও বলছিল যে মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং 26 বা 27 জুলাই একটা শুক্রবার ছিল, জুমার দিন। হ্যাঁ, হ্যাঁ, তখন ইন্টারনেট হচ্ছে, মোবাইল ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় ব্রডব্যান্ড ফিরে আসা শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। হুম, So কিছু কিছু ইনফো পাচ্ছি। কিন্তু আমার মনে আছে যে ওই শুক্রবার দিন, সাধারণত শুক্রবার আমাদের বাংলাদেশে আন্দোলনের দিক থেকে, যে কোনো আন্দোলনের দিক থেকে, এটা খুবই অ্যাক্টিভ একটা ডে। এই জুমার পরে শুরু হয়। হুম। সেই দিন জুমার পরে কিছুই হয় নাই, মানে হয়তো হয়েছে, বাট অ্যাটলিস্ট আমরা মিডিয়াতে অতটুকু জানি নাই। সো 28 জুলাই আসতে আসতে অ্যাকচুয়ালি ইট ওয়াজ কোয়াইট ডিপ্রেসিং একটা অবস্থায় পৌঁছে গেছিলাম, যে আবার মনে হয় টিকে গেল, আবার মনে হয় ধরে ফেললো। এবং এটা আমার খুব অ্যাক্টিভলি মনে আছে যে ওই সময় বিভিন্ন ডায়াসপোরা গ্রুপের মধ্যে, আমাদের এরকম একটা ফ্রেন্ডদের গ্রুপে একজন প্রো আওয়ামী লীগ একজন, ইনফ্যাক্ট 26 বা 27 তারিখ মনে হয় বলছিল যে গাইজ রিল্যাক্স, শেখ হাসিনা হ্যাজ গট দিস আন্ডার কন্ট্রোল। সো সো ওই টাইমটা আসলে অ্যাকচুয়ালি কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং ছিল।
এটাই আসলে মনে পড়ে, বাট ভেরি ইন্টারেস্টিংলি উইদিন 24 আওয়ার্স এভরিথিং চেঞ্জড এগেন। ওই যে জোরপূর্বক যখন আন্দোলন প্রত্যাহারের দাবিটা শি- আন্দোলন প্রত্যাহারের যে অ্যানাউন্সমেন্টটা দেওয়ানো হলো, এবং ওই দিন রাতে যখন হানান মাসুদ মাহিন সরকার এসে আহ, ওটা প্রত্যাহার করলো যে না, আমরা আসলে এটা মানি না, আমাদের আন্দোলন চলে যাবে। ওটার পরে উইদিন দ্য নেক্সট ডে অর সো আবার আন্দোলন আগের মতো একটা স্ট্রেংথের দিকে চলে গেছিল, যেটা অনেকটা কাজের দিকে চলে আসে। সো কিছুটা আমার মনে আছে যে জুলাইয়ের এই অংশটাতে ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং স্যাড, এবং পরে আবার স্ট্রেংথটা চলে আসে, উইচ ওয়াজ কোয়াইট নাইস। মানে টার্নিং পয়েন্ট ছিল আই থিঙ্ক 28 জুলাই টাইমটা। তো আপনারা ওই এমনিতে নিউজ গুলা কিভাবে পাচ্ছিলেন? আমরা তো কোনো নিউজ বাংলাদেশে বসেই পাচ্ছিলাম না, কিন্তু আপনারা কিভাবে সেই নিউজ গুলা গ্যাদার ওকে, করছেন, ইটস অ্যাকচুয়ালি ভেরি প্রচার ভেরি করছেন? গুড কোয়েশ্চেন। এখন যদি আপনি আমাকে প্রথমে বলছিলেন যে আমি অ্যাক্টিভিজম, আমি আসলে তেমন কোনো আহামরি করে অ্যাক্টিভিজম করি না। আমি ফেসবুকে লেখালেখি কিছুটা করতাম, but তখন যেটা হয়েছিল, সো 18 জুলাই রাতে নেট চলে গেছিল, এবং 19 জুলাই রাতে মনে হয় কারফিউ ছিল। সো 18th এর পরে 19th কিছুটা খবর তখনও আমরা অনলাইনে পাচ্ছিলাম সামহাও। তারপর আহ, এর পরের কয়েকদিন ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে কোনো কিছু পাওয়া যাচ্ছিল না। প্রায় সারাদিন বসে থাকতাম। আহ, ঘন্টায় একবার আল জাজিরাতে এই যে তানভীর চৌধুরীর হুম, একটা আপডেট আসতো। হুম, আল জাজিরা ওয়াজ ভেরি রেগুলার ইন দ্যাট। এর বাইরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিবিসি এবং ডয়চে ভেলে কিছুটা আসা তো, এছাড়া তেমন কিছু ছিল না। তাছাড়া ওই সময় বিভিন্ন নন রেসিডেন্ট বাংলাদেশিদের অনেকগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যায়। ওখানে অনেক সময় নিজেদের মধ্যে মানে ফার্স্ট হ্যান্ড টেস্টিমনি টাইপের নিউজ, একটা বড় সোর্স অফ নিউজ অ্যাকচুয়ালি ওয়াজ যারা দেশ ছেড়ে চলে আসতেছিল। হুম, So যাদের 19, 20, 21, 22 থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত যাদের ফ্লাইট ছিল, হুম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে তাদের অনেকেরই আনফর্চুনেটলি যেটা হয় যেগুলো ভেরিফাইবল ছিল না। অলমোস্ট নান অফ দিস ওয়াজ ভেরিফাইবল, কোনো কিছু ভেরিফাই করা যাচ্ছিল না। এবং আমার মনে আছে যখন যখন স্টেটাস আপডেট দিতাম তখন বলতাম যে এতটুকু জানতে পারছি, বাট নাথিং কুড বি ভেরিফাইড। মানে এইভাবে লেখা লাগতো, কারণ কোনো কিছু ভেরিফাইবল ছিল না সবকিছু। আর আরেকটা যেটা চেষ্টা করতাম হচ্ছে আমরা ডিরেক্ট ফোন কল করা, ওই সময় ডিরেক্ট ফোন কল করে ফ্রেন্ডদের মধ্যে যারা একটু অ্যাক্টিভ ছিল বা আন্দোলন কি হচ্ছে না হতে জানতো, তাদেরকে জিজ্ঞেস করা যে আপনারা কি দেখছেন হোয়াট ইজ ওয়াজ গোয়িং অন, মানে কি হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ নো অফ, এইভাবে। আমি একজন ডাক্তার, সো এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার অনেক ফ্রেন্ডরাও ডাক্তার। সো অনেক একটা ভালো সোর্স অফ ইনফরমেশন ওয়াজ ডাক্তার, কারণ ওরা ডক্টর, মানে ওরা হসপিটালে তো দেখতে পাচ্ছে মানুষ কে আসতেছে কি হচ্ছে না হচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিংলি, মানে ডাক্তার হিসেবে এটা অন্যান্য দেশেও কাজ করে আমি বলতে পারি যে ইটস ইটস ভেরি আনইউজুয়াল যে ইউ সি আ লট অফ ট্রেন্ডস এন্ড প্যাটার্নস বিফোর দে বিকাম এ ট্রেন্ড এন্ড প্যাটার্ন। মানে একটা আন্দোলন যখন গণ অভ্যুত্থান বা বিপ্লবের দিকে যাবে, এটা বোঝার আগে ওটা অনেক সময় হাসপাতালের করিডোরে কিন্তু এটা বোঝা যায়, যখন একটা রুগীর স্ট্রিম দেখা যায় এবং যেভাবে হয়। তো এই জিনিসটা তখন অনেকেই ধরতে পারছিল। আপনি আল জাজিরার কথা বললেন, আল জাজিরা একটা মজার কথা বলি, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, তো ইন্টারনেট যেহেতু ছিল না, হুম আমরাও চেষ্টা করেছিলাম যে আল জাজিরাতে কিছু পাওয়া যায় কিনা। মজার কথা হচ্ছে যে আল জাজিরার হুম। ব্রডব্যান্ড কিন্তু তখন আমরা কানেকশন পাচ্ছিলাম। তো সামহাও এটাকে বাংলাদেশে প্রচারটা আল জাজিরাটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আচ্ছা আচ্ছা। এই আর কি। তো আপনারা আহ এফপি যে শফিকুল আলম ভাই যে ছিলেন, ওইটাও কি একটা জি। করেছিল? আমরা ওইটার গল্প আমরা আসলে খুব একটা জানি না। আমরা জানি যে হিন্ট পেয়েছি যে উনি হ্যাঁ, হেল্প করেছিলেন। তো হাউ ডিড হি হেল্প তো ভেরি ইন্টারেস্টিং। ওইটা? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিংলি বললি, শফিকুল আলম ভাই ইটসেলফ 19th বা 20th জুলাই উনি পর্যন্ত স্ট্যাটাস আপডেট দিয়েছিল, এবং এরপর উনি হি ওয়েন্ট কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, ওনার ফেসবুক আইডি ডিএক্টিভেটেড হয়ে গেছিল। এখন হয়ে গেছিল না, ওনাকে করতে বলা হয়েছিল নাকি কোনো প্রেশার ছিল, আই এম নট 100% শিওর। বাট ওই সময়, হ্যাঁ ওই সময় একদিন হোয়াটসঅ্যাপে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে উনি কেমন আছেন, এরপর উনাকে আমি আর বেশি ডিস্টার্ব করি নাই, কারণ আমি চাই নাই যে মানে আমি এমন কোন একটা বেফাস কিছু বলে ফেলবো যেটাতে উনার ক্ষতি হয়। বাট আমার মেইন সোর্স অফ ইনফরমেশন ওয়াজ এএফপির আরেকজন স্টাফ, আচ্ছা। মোহাম্মদ আলী মাজেদ। সো উনার সাথে, এবং উনি খুব সুন্দর একটা কাজ করতো, উনি প্রতিদিন ফেসবুকে প্রতিদিনের নিউজ পেপার গুলো, মাজেদ ভাইয়ের কথা বলছি, উনি প্রতিদিনের নিউজ পেপার গুলোর একটা ছবি তুলে
দিয়ে দিত। 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই। So আমরা যারা দেশের বাইরে ছিলাম আমাদের একটা বিশাল সোর্স অফ ইনফরমেশন ছিল এটা। হুম। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের নিউজ পেপার গুলো যে খুব ভালো নিউজ করছে তা না, বাট এত বড় একটা জিনিস হয়ে যাচ্ছিল যেটা তো আটকে রাখা যায় না, কিছুটা তো চলে আসতো। So উনি প্রত্যেকটা নিউজ পেপার, মানে প্রত্যেকটা না, মানে 7-8টা নিউজ পেপারের ফ্রন্ট পেজের একটা ছবি তুলে জাস্ট একটা পোস্ট দিয়ে দিত, এবং এটা 4-5 দিন করছিল, এবং অনেকটা টাইমে ওটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকতাম। আপনারা যেসব নিউজগুলো পেতেন তারপর বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কথা বলা যে বাংলাদেশে এগুলো হচ্ছে, আমরা দেখেছি যে অনেকেই চিঠি দিয়েছিলেন, লেটার্স দিয়েছিলেন, কথা লবিং করেছিলেন। সো হাউ ডিড ইউ কন্ডাক্ট অল অফ দিস থিংস? এটাকে একটা গ্রুপ হিসাবে করেছিলেন So, আপনারা নাকি ওয়াজ ইট ইন্ডিভিজুয়াল? এটা আমি ইন্ডিভিজুয়ালি তেমন কিছুই করি না। আমি, অ্যাজ আই সেড, আই ওয়াজ পার্ট অফ আ লট অফ দিস এনআরবি গ্রুপস। ওগুলোতে অনেক সময় এরকম এই পেটিশন এবং ইমেল ট্রেল গুলো ইয়ে করার কথা উঠতো। আমরা যে জিনিসটা করছিলাম হচ্ছে, আমি যেহেতু ইউকে তে বেসড, আমি আমার লোকাল এমপি এবং আম, একটা হাউস অ্যাকশন, হাউস না সরি, এটা তো আমেরিকান হয়ে যাবে, মানে একটা পার্লামেন্টারি কমিটি আছে অন বাংলাদেশ এরকম। So আমার লোকাল এমপি এবং ওই পার্লামেন্টারি কমিটির ইয়েতে আমরা ইমেল এবং চিঠি লেখা করছিলাম। বা এর বাইরে যে পেটিশন গুলা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি, এদের দিক থেকে ওগুলো অ্যাকচুয়ালি ওয়ার ভেরি মাচ একটা গ্রুপ অংশ, মানে সামওয়ান উড পিক ইট আপ। অনেক সময় আমরা জানতামও না যে কে এই জিনিসটা শুরু করছে, বাট দেন উই উড অল জাস্ট জাম্প অন দ্যাট ব্যান্ডওয়াগন এবং সবাই মিলে একসাথে জিনিসটা করতাম। ওয়াজ ইট লাইক change.org টাইপের যে থাকে পেটিশন অনেকগুলো? হ্যাঁ, 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 চেঞ্জ ডট টাইপের। How's the unity between the activists right now? How would you assess the unity? রাইট নাও, I'm not that involved in If you most of it, compare but that এখন তো time of রাইট নাও। July and এখন, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। that unity. তো এখন তো as I said, I mean, due to different things, I'm not as involved, but I mean, looking at it online, it looks like it's a very fractured community right now. সবাই সবার নিজের আইডিয়ালস, নিজের আইডিওলজিজ, পার্টি পার্টি এফিলিয়েশন মিলায় একটা কেমন একটা কোয়াইট ফ্র্যাকচার্ড মনে হয়। ওই সময় তো এগুলো কিছু, ইনফ্যাক্ট ওই সময় আমরা জানতামও না কে যে কোন পার্টি করতো বা কেউ কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ছিল কিনা, এগুলো কিছুই ছিল না। ইট ওয়াজ আইদার ইউ আর উইথ বাংলাদেশ ও উইদাউট বাংলাদেশ, অর এগেইনস্ট বাংলাদেশ টাইপের একটা অবস্থায়, অলমোস্ট জর্জ বুশের ওই ইউর উইথ আস অর এগেইনস্ট আস টাইপের অবস্থায় চলে গেছিল। আর কিছু হাতে গোনা আওয়ামী লীগ, প্রো আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট ছাড়া, ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিংলি এখন তারা এত কথা বললো, জুলাইয়ের একদম হার্ড কোর ডেজ গুলোতে, মানে জুলাই 20 তারিখের পর থেকে দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি কোয়েট, বাট দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি অ্যাফ্রেড। মানে যে আওয়ামী লীগ আছে, ওরা আসলে বুঝতেছিল না যে জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে যতটা তারা তাণ্ডব চালাইছে, বিদেশে ওদের ইয়েগুলা কয়েকজন হাতে গোনা স্পেসিফিক কয়েকজন ছাড়া অনেকেই বেশ কোয়েট ছিল, যারা এখন আবার একটু ভয়েস ফিরে পাচ্ছে। বাট ইন টার্মস অফ অ্যান্টি আওয়ামী লীগ ভয়েসেস তখন ওয়ার ভেরি অ্যাক্টিভ। এভরিওয়ান ওয়াজ ভেরি ইউনাইটেড। সবার কেমন দিন একটা কম্বাইন্ড ইউনিটি ছিল, which was quite interesting. It also meant যে এখানে একটু ঝামেলা হতো মাঝে মাঝে, unsubstantiated কথাবার্তা ছড়িয়ে যেত রুমার্স হিসেবে। অনেক টাইপের, যেমন একটা রুমার ছড়াইছিল যে 19 নাকি 20 জুলাইতেই হাসিনা পালাই গেছে। নেপাল হয়ে গেছে। হ্যাঁ, তখন এখানে কিন্তু দেশে কিন্তু মানে দেশে কমপ্লিট ব্ল্যাক আউট ওই সময়, মানে বিদেশে একজন বলছিল যে অলরেডি পালাই গেছে, এগুলো জাস্ট লাইন কাট করছে। তো এই টাইপের অনেকগুলো রুমার অনেক ছড়াছিটা গেছিল এজ ওয়েল। তারপরে একটা খুব ইন্টারেস্টিং, আমার মনে আছে রেডিটে একটা পোস্ট বাই সামওয়ান হু ক্লেইমস টু বি ফরেনার হু ইউজ টু লিভ ইন বাংলাদেশে পালায় আসছে। তো খুব মানে মশলা মিশানো একটা পোস্ট ছিল, যে মানে সব জায়গায় সে কমান্ডো দেখতেছিল, বডিজ ওয়ার লাইং অন গ্রাউন্ড, এয়ারপোর্টে কমান্ডোসরা একদম যিনি বলে ফিঙ্গার অন দ্য ট্রিগার রেডি হয়ে দাঁড়ায় আছে। উইচ এটা যে ইট ওয়াজ মানে অবভিয়াসলি কোনো কিছু ভালো ছিল না তখন, এটা অনেক বাড়ায় বলা, ওইটাও কিছুটা ইউনো ট্রু ছিল। এবং ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইট ওয়াজ অ্যান অ্যানোনিমাস পোস্ট দ্যাট গট টেকেন ডাউন উইদিন অ্যাবাউট 5 days। সো টেলস ইউ যেটা কমপ্লিটলি একটা, মানে এটা কি কোনো প্ল্যান্ড স্যাবোটাজ টাইপের কিছু ছিল ভয় দেখানোর জন্য, আই এম নট শিওর, বাট এরকম কিছু অদ্ভুত পোস্ট টোস্ট আসতো, তারপর এগুলো খুব ব্যাপকভাবে স্প্রেড হয়ে যেত। I don't know how correct or direct and indirect does it sound, কিন্তু আমরা দেখেছি যে ডায়াসপোরা চ্যানেলের মাধ্যমে যারা যারা প্রোটেস্টার্স ছিল তাদের যে খাবার পানি বা চিকিৎসার জন্য যে ফান্ডিংটা দরকার পড়ে, সেগুলো একটা বিশাল অঙ্কেরটা আমরা পেয়েছিলাম তখন, যারা প্রবাসী যারা যারা ছিলেন তারা সেই চ্যানেল দিয়ে পাঠিয়েছিলেন। সেইটার এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল, সেই ফান্ডিং করা, ডোনেশনস দেওয়া, চ্যারিটি দেওয়া?
সো তখন অ্যাকচুয়ালি বিভিন্ন আহ, মানে বিভিন্ন অনেকগুলো ইন্ডিভিজুয়াল অনেকগুলো গ্রুপ লেভেলে মানুষ ফান্ড রেজিং করতো ফর ভেরিয়াস ডিফারেন্ট থিংস ওয়েদার ইট ওয়াজ ফর ফুড। চিকিৎসাটা খুব পপুলার ছিল। আমি স্পেসিফিকলি কোনো ফান্ড রেজিং করিনি, বাট ফান্ডিং মানে ডোনেট করছি, বা কেউ যদি কেউ যদি করতে চাইছিল, আই আই ডাইরেক্টেড অন টু দেম। এটা একটা ছিল। দিস ওয়াজ ওয়ান অফ দোজ থিংস যেটা এগেইন খুবই স্পন্টেনিয়াসলি হয়েছিল, এবং ইট ওয়াজ ভেরি ইট ফেল্ট ভেরি ট্রান্সপারেন্ট এজ ওয়েল। মানে কে কোথায় কখন পাঠাইছে এটা। অ্যাকচুয়ালি টকিং অফ ফান্ডিং, এটার আরেকটা মজার ব্যাপার ছিল যে ওই টাইমে তো অ্যাকচুয়ালি রেমিটেন্স শাটডাউনেরও কল আসছিল হুম। অ্যারাউন্ড 19-20th of July, ওই দিক থেকে শুরু করে। এবং এটা আস্তে আস্তে মোমেন্টাম 25th July হতে হতে ইট অলরেডি গট টু আ পয়েন্ট ওয়ার অ্যাকচুয়ালি লাইক সবার পরিচিত একটা হুন্দি কারবারি there was someone, everyone knew one guy who could send money to this person এরকম। সো অ্যাকচুয়ালি ওই আহ, আহ, মানে তখন ফান্ড রেজিংটাও বিকেম পার্ট অফ দ্যাট এজ ওয়েল। সবাই বলতে আছে আমরা ফান্ড রেজিং করছি, বাট টাকাটা কি যেন এইভাবে না যায়, যেন হুম। এইভাবে পাঠানো হয়, যেন আমরা গভর্নমেন্টের রেমিটেন্স শাটডাউনটা যেন চলে, এটা চলতেই যেন চলতে থাকে, এভাবে যেন হতে থাকে, এরকম একটা আইডিয়া ছিল, which was quite interesting. আমার মনে হয় রেমিটেন্স শাটডাউন ওয়াজ আ মেজর ফিনান্সিয়াল ট্যাকটিক টুক বাই দা মানে প্রো জুলাই যারা যারা ছিল। এটা মেইনলি এটা হুম, হুম। আইডিয়া দেখাচ্ছে না, কোনো আইডিয়া আছে বলুন? মানে এটা তো বাংলাদেশ থেকে কেউ নেয় না এটা মোটামুটি। তখন তখন আমি জানতাম না আইডিয়াটা কাজ ছিল। পরে আমি দেখছিলাম যে প্যারিস নাকি ফ্রান্স বেসড ডক্টর ডক্টর বলছি, ফ্রান্স বেসড তারেক আহমেদের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম আফটার দ্য রেভলিউশন, মানে বাংলাদেশি কোনো চ্যানেলে। ওখানে বলা হচ্ছিল, বাট অ্যাট দ্যাট টাইম ইট সেম টু লাইক এ ভেরি অর্গানিক থিং। এটা মানে অনেক জায়গায় ইনফ্যাক্ট কিছু মানুষ কমেন্ট করা শুরু করছিল ফ্রম ইভেন 40, মানে আবু সাইদের কিলিং এর দিনের রাত থেকে আমি অনেকজনকে বলা শুরু করছিলাম যে রেমিটেন্স দাও। কিন্তু একটা মুভমেন্টে তৈরি হয়েছিল ব্ল্যাক আউটের সময়, যখন we had no one else to talk to at home, everyone was talking to each other, এবং সবাই আস্তে আস্তে সবাই এসে এসে কমেন্ট করতো রেমিটেন্স শাটডাউন করো, রেমিটেন্স শাটডাউন। এবং বাই দ্য টাইম ইন্টারনেট ওয়াজ কামিং ব্যাক 26-27 জুলাইয়ের দিকে আস্তে আস্তে, ততদিনে ইট ওয়াজ আ কমপ্লিট মুভমেন্ট, মানে এটা। এবং অনেক সময় ইট ওয়াজ আ ফানি মুভমেন্ট এজ ওয়েল, মানে এটাকে মানে অনেক স্যাটায়ার এবং হিউমার ইউজ করেও করা হয়েছিল। একটা আমার খুব মনে পড়ে যে সৌদি আরবে বা মিডল সামনে ইস্ট। ইন দ্য মিডল ইস্ট, একটা অ্যালকোহলের বোতল সাথে নিয়ে বসে, আমি দরকার হলে হ্যাঁ, এই টাকা দিয়ে মাল মাল খাবো, কিন্তু আমি দেশে পাঠাবো না। এই টাইপের ছোটখাটো জিনিস, বাট দিস টেক্স দ্য মেসেজ অ্যাক্রস কোয়াইট ফার। সো বাকি যে মানে আপনার প্রবাসীদের যে একটা ইউনিটি ছিল সেই তখনকার, আমরা দেখেছি 5 আগস্টের পরে বিভিন্ন রকমের কমপ্লেন আসা শুরু হয় যে এনসিপির হোক বা বিএনপির হোক বা জামাতের হোক কোনো একটা অনলাইন সরি কোনো একটা সমাবেশ চলছে বা কোনো একটা সম্মেলন চলছে, সেখানে গিয়ে আওয়ামী লীগের লোকজনরা গিয়ে অ্যাটাক করছে বা হেকল করছে। সেটা সুযোগ তারা কেন পেত? মানে ইফ উই ওয়ার ইউনাইটেড ইন দ্যাট ডায়াসপোরা, আমরা কি সেটা থামাতে পারতাম, নাকি সামটাইমস এই মিস্ট্রিয়েনদেরকে থামানো যায় না, এরকম কিছু? a bit of both. So আমি অ্যাকচুয়ালি পার্সোনালি চোখের সামনে দেখা একটা এক্সাম্পল দিই আমি। যখন তখনকার চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন লন্ডন আসছিল, হুম। তো উনাকে সংবর্ধনা দিতে চাইছিল, এবং এটা স্পেসিফিক্যালি এনসিপি অ্যালাইড অর্গানাইজেশন করছিল, উইথাউট এনি কোঅর্ডিনেশন উইথ বিএনপি or জামাত, ওয়াজ হোয়াট আই ওয়াজ টোল্ড। ওখানে যেটা হয়েছিল যে ওইটা ওয়াজ দ্যাট রিসেপশন টাইম ওয়াজ কমপ্লিটলি টেকেন ওভার বাই আওয়ামী লীগ। হুম। মানে ইন দ্য সেন্স যে রিসেপশন দিতে আসছিল 20-25 জন, বাট আওয়ামী লীগ কেম ইন দেয়ার হান্ড্রেডস এসে, and it actually became a show of force ডরচেস্টার হোটেলের সামনে at that time, যেটা আই ফেল্ট যে again if the three parties যে ওদের যদি মধ্যে যদি এটা অর্গানাইজড হতো এবং যদি একটা কোঅর্ডিনেটেড হতো, তাহলে the numbers would have been a lot more. On one hand এটা একটা, on the other hand কিছু কিছু জায়গায় যখন ওই অ্যাটাক গুলো হয়েছে, which was for example ল অ্যাডভাইজার আসিফ নজরুলকে যখন এয়ারপোর্টের সামনে হুম। হেনস্থা করলো, আহ, নিউ ইয়র্কে যেটা হয়েছিল, নিউ ইয়র্কের ওটা তো অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে অল থ্রি পার্টিজ এন্ড দ্য গভর্নমেন্ট সবাই ছিল, তাও তো হয়েছে। সো কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছিল যে ওয়াজ আই ডোন্ট থিঙ্ক মানে মিসক্রিয়েন্স ইজিলি থামানো যাবে। আরেকটা এনসিপির উপর একটা অ্যাটাক হয়েছিল লন্ডনে, আর নিউ ইয়র্কে ওটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল, ডক্টর তাসিম জারা ছিল, সহ মানে জামাত এনসিপি বিএনপি সবার লোকজনই ছিল। সো ওভারঅল সো ইট ওয়াজ মানে
তো কিছু কিছু যে ক্ষেত্রে আসলে মিসক্রিয়েন্স এটা হবে, এটা আনফরচুনেটলি ইজ নট স্টপেবল। বাট আই থিঙ্ক যে জায়গাটাতে দ্য ইউনিটি উড হ্যাভ ওয়ার্কড আ লট বেটার ওয়াজ এগুলাকে যদি একটা কম্বাইন্ড লিগাল রুটে যদি এটা ফলো করা হতো। সো ফর এক্সাম্পল একজন মানে এনসিপি সাপোর্টিং একজন ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছিল লন্ডনে। হুম। এটা পরে কিন্তু ইট ওয়াজন্ট ফলোড থ্রু উইথ আ প্রপার লিগাল কেস, অথবা এটা পুলিশের কাছে কমপ্লেন করা। অনেকটা এমন ছিল যে আচ্ছা কমপ্লেন করতে তাকে জাস্ট একটা ফাইন দিয়ে ছেড়ে দিবে। দ্যাটস ট্রু, বাট ওই যে ফাইন দেওয়া, ক্রিমিনাল রেকর্ডে যাওয়া, একটা কমন অ্যাসল্টের একটা মানে তার নামের এগেইনস্টে যাওয়া, অল অফ দিস অ্যাডস আপ। সো এই জিনিসগুলো, এই লিগাল অ্যাসপেক্ট গুলো আসলে আই থিঙ্ক দে ডিড নট ডু ওয়েল, মানে নান অফ দ্য থ্রি পার্টিজ ডিড ওয়েল। অ্যান্ড সো এটা একটা ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দোজ ওয়ার দে লস্ট আউট। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে যে অ্যাকচুয়ালি ইন আ লট অফ দ্য স্পেশালি বড় সিটি গুলোতে, লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, অনেক এক্স আওয়ামী লীগার্স ফ্রম বাংলাদেশ যারা পালায় আসছে, তারা কিন্তু অনেকে সেই জায়গাগুলোতেই সেটেল করছে। সো অটোমেটিকলি দ্যার নাম্বারস হ্যাভ সোরেন আপ কোয়াইট আ লট। I সো think, এইটাও আহ, একটা কারণ যে কারণে তারা সবাই- মানে আওয়ামী লীগের যে প্রবাসে তাদের নাম্বারটা বেড়ে যাওয়া 5 আগস্টের পরে, এটা কি হুম মেইনলি জাস্ট বিকজ হুম দে হ্যাড ফ্লেড দেয়ার এই জন্য? কারণ 5 আগস্টের আগে কিন্তু তাদের প্রেজেন্স এত বেশি ছিল না। 5 আগস্টের পরেই হুম তাদের প্রেজেন্স অনেক স্ট্রং ছিল, ইউনাইটেড ছিল। এটা কি মানে মেইনলি বিকজ তারা পালায় গেছিল এই জন্য, নাকি তারা সবসময় এখানেই ছিল? অনেকে তো এখানেই ছিল, তাদের তো একটা বেশ বড় কালচারাল একটা ইয়ে এবং মানে পার্টি সাপোর্টিং উইং এদিকে ছিল। এটা তো উই ক্যানট ডিনাই, বিকজ ইভেন 2021 বা 2022 তে যখন জেনেভাতে ওই হিউম্যান রাইটস মানে গুম সংক্রান্ত একটা ইভেন্টে যখন যাচ্ছিল, আহ, মানে অনেক অ্যাক্টিভিস্টরা একটু মানে বাংলাদেশ নিয়ে ইয়ে করতেছে, তখন কিন্তু আওয়ামী লীগের লোকজন ওখানে দে গট টুগেদার উইথ কোয়াইট লার্জ নাম্বারস টু ক্রিয়েট আ বিট অফ মানে ইন্টিমিডেটিং অ্যাটমসফিয়ার টাইপের করার জন্য। সো তাদের একটা নাম্বার এখানে অলওয়েজ ছিল, প্লাস সাথে এখন অনেকগুলো নিউ এন্ট্রিজ আছে যারা পালায় আসছে। এবং আম, এগুলা সব ইয়ে রেখে, হাউ ওয়াজ দ্য ফিলিং ইন 5th আগস্ট যখন আপনার নিউজটা পান? হাউ ওয়াজ ইট? ওয়েন ডিড ইট, না আচ্ছা, কখন আপনার ব্রেকিং নিউজটা পান? যখন রাইট নাও ওয়েন ওয়াকার গেভ দ্য স্পিচ, অর বিফোর ওয়াকার গেভ দ্য স্পিচ? সো আমি ইউকে টাইম বলি, ইউকে টাইম ভোর 5টা 6টার দিকে ঘুম ভাঙলো, তখন বাংলাদেশে 11টা সকাল। তখন নিউজ হচ্ছে দের ইজ নাথিং গোয়িং অন, এভরিথিং ইজ শাট, এবং ইন্টারনেট ওয়াজ এগেন শাট ডাউন। হ্যাঁ, মানে এবং নিউজে যখন দেখতেছি দেখাচ্ছে যে মানে সব রাস্তাঘাট খালি ফাঁকা, কিছু হচ্ছে না। এরপরে আহ কয়েকটা জিনিস। সো ফার্স্ট আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, এগেন ফ্রম এএফপির মাজেদ ভাই। উনি বলছে যে মানুষ গণভবনে ঢুকে গেছে। সো হ্যাঁ। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইয়ে যে সামথিং ইজ চেঞ্জিং। তারপর তো শফিক আলম ভাইয়ের পোস্টও দেখলাম, প্লাস অনেক কিছু দেখছি, বাট আই ডিড নট বিলিভ এনি অফ দিস। হুম। আমার তখনও ওই জিনিসটা বিশ্বাস করার মতো ক্যাপাসিটি আসতেছিল না, মানে আমি যমুনাতে চলে যাই শুনি, আনটিল এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসা শুরু হয়েছে না, অ্যাকচুয়ালি আনটিল যখন বলা হয়েছিল যে জেনারেল ওয়াকারুজ্জামান উইল অ্যাড্রেস দ্য নেশন। রাইট। অ্যাড্রেস দ্য নেশন যখন বলছে, তখন বুঝছি যে কিছু একটা হয়ে গেছে, হুম। সামথিং হ্যাজ হ্যাপেন্ড, হুম। এন্ড থিংস হ্যাভ চেঞ্জড। হুম। কারণ মানে একটা সিটিং গভর্নমেন্ট থাকলে তো কখনো মিলিটারি চিফ এসে অ্যাড্রেস দেয় না টু দ্য নেশন। মিলিটারি চিফ অ্যাড্রেস টু দ্য নেশন দেয় যখন দ্য গভর্নমেন্ট ইজ ফলেন। হুম। That's traditional. Even last ওই 5th অগস্টের পরে লাস্ট 2 আড়াই বছর 3 বছর 2 আড়াই বছরে কিন্তু মিলিটারি চিফ কারো অ্যাড্রেস টু দ্য নেশন আর দেয় নাই। না। হ্যাঁ, উনি অনেক জায়গায় স্পিক করছে, পার্টিকুলার বিভিন্ন ইভেন্টে, কিন্তু কখনো অ্যাড্রেস টু দ্য নেশন যখন দিবে এই টাইপের একটা কথা যখন তুলছে, তখন আই নিউ ইট ওয়াজ ফাইনালি ডান। হুম। আর তো তখনও বাট স্টিল সে এসে যতক্ষণ না এসে উনি মুখে বলছে, ততক্ষণ অ্যাকচুয়ালি আমার ওই ফিলিংটা তখন আসে নাই যে ইটস ফাইনালি ওভার। আপনি 5th আগস্টের পরে বাংলাদেশে এসেছিলেন? আই আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। 5th অগস্টের পরে হ্যাঁ আসছি, আমি অক্টোবর 2024 আসছিলাম হাউ ডিড ইট ফিল? ফার্স্ট। এরপর ইট ওয়াজ ভেরি ভেরি রিল্যাক্সিং, মানে মানে
ইট ওয়াজ লাইক একটা অন্যরকম একটা শান্তি ছিল টু দ্য এরপর তো আর 3 বার আসছি there is always even now overall it's overall been very very nice there is something freeing about we understand that this country is not perfect এখানে অনেক কিছুই ঝামেলা আছে অনেক কিছুই প্রবলেম আছে বাট এই যে আশা এবং ফিলিং দ্যাট ফ্রিডম আমার এখনো মনে আছে ফার্স্ট টাইম এসে শেখ হাসিনার নাম পাবলিক একটা জায়গায় বসে উচ্চারণ করা দ্যাট ইট সেলফ ওয়াজ আ ভেরি ফ্রিইং কাইন্ড অফ থিং আমি ইউ এক নো আমি আমি 4-5 দিন আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম আর কি একজনকে। তো আই ওয়াজ রিমিনিসিং যে শেখ হাসিনার নামের আগে যদি প্রধানমন্ত্রী না নিতাম, দ্যাট ইটসেলফ ওয়াজ হ্যাঁ সামথিং যে স্কেরি লাগতো। যে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোটা বলা লাগবে, শেখ হাসিনা কেন বলবো? হ্যাঁ তো হ্যাঁ এরপরে এক্স্যাক্টলি তার নাম হাসিনা নেওয়া একদম কোনো ইয়ে ছাড়া, ভয় ডর ছাড়া, বা ইভেন I should appreciate something about the interim government এবং এখনকার যে বিএনপি গভর্নমেন্ট। We can call anything about the head of the government, এখন পর্যন্ত সেই হ্যাঁ স্বাধীনতা হ্যাঁ আছে। So we should হ্যাঁ আছে appreciate it এবং এবং we এখনো have, যদি this is let's say the achievement I think. এটা ইট ইজ এন অ্যাচিভমেন্ট এবং অনেক কিছু না পেলেও এই একটা জিনিস ইজ অ্যাকচুয়ালি বিগ অ্যাচিভমেন্ট এন্ড ইভেন নাও আমি যদি এখন লেটস সে কারেন্ট প্রাইম মিনিস্টার তারেক রহমানকে নিয়ে খুব বাজে কিছু বলি হুম আই মাইট গেট হ্যারাসড বাই সাম বিএনপি সাপোর্টিং পিপল বাট হুম সরকার ইটসেলফ এসে কিন্তু আমাকে হ্যারাস করতেছে না না which itself is a very big thing মানে এটা আমাদের একটা বিশাল একটা অর্জন আই থিঙ্ক হুম এবং মানে প্রপস টু দ্য কারেন্ট গভর্নমেন্ট প্রপস টু বোথ ইন্টারিম গভর্নমেন্ট এন্ড দ্য কারেন্ট গভর্নমেন্ট এজ ওয়েল যে এই জিনিসটা সো ফার বজায় রাখছে এবং ইটস অ্যালাউড আর মানুষ কিন্তু কলাম লিখতেছে টক শোতে এসে মানে প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার ফাইন্যান্স যাদেরকে নিয়ে যেরকম কথা বলছে মানুষ এটা তো অ্যাকচুয়ালি আনহার্ড অফ আমাদের ইতিহাসে যে এভাবে করে কেউ আই থিঙ্ক কোনো টাইমেই বলছে মানে যে একবার হয়তো হোম মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টারকে নিয়ে কোনো একটা লেখা শেয়ার দিয়েছিলেন একজন নারী, এরপরে সেটা পার্লামেন্টে যাওয়ার হুম, সাথে সাথে কিন্তু 24 ঘন্টার কম সময়ে তাকে ইয়ে করে দেওয়া হয়েছে। সো ইটস এ গুড ডেভেলপমেন্ট, নট দ্য পারফেক্ট ওয়ান বাট হ্যাঁ দ্য গুড ডেভেলপমেন্ট। না নতুন গভর্নমেন্ট আসার পর কয়েকটা কেস এরকম হয়েছিল আই থিঙ্ক 8টা না 9টা কোনো একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এগুলোকে ডকুমেন্ট করছিল by April or May. But একবার it became an issue and it reached that point. Since May, it's been very calm. মানে এটা কি তার হয় নাই না, মানে ওই যে একবার ঝামেলাটার পরে it was it was ensured that this will not happen again. দ্যাটস গুড থিং। আপনি যেহেতু আমি জুলাইয়ের সাথে কানেক্ট করার জন্য আর কি, আপনি রিসেন্টলি আপনি ইউএন হুম, প্যালেস্টাইন, সো গাজার এবং জুলাইয়ের যারা যারা আমরা জুলাইয়ে যারা যারা ছিলাম, we did take some inspirations or motivations from what happened in Gaza or um, what happened in Gaza or in Palestine. তো হুম, প্যালেস্টাইনে যেই ডেথ টোল বা ইনজুরি টোল যেগুলো থাকতো, the way the paramedics and the doctors actually handled it, আমি যেহেতু বাংলাদেশে যতটুকু ছিলাম ঢাকা মেডিকেল কলেজে দে ট্রাইড দেয়ার বেস্ট, কিন্তু যেহেতু একটা সেকশন অফ প্রো আওয়ামী লীগের ইয়ে ছিল, একজন ডাক্তার হিসাবে ইউ টেক দ্য ওথ যে ইউ আর নিউট্রাল, বাট বাংলাদেশে তো এরকম মানুষ আছে যার কারণে অনেকে ঠিক চিকিৎসাটা পায়নি। আমি একটা ডকুমেন্টারি করেছিলাম লাস্ট ইয়ার, একটা 7 বছরের ছেলে, আহ ওর মা ওকে নিয়ে মিরপুর থেকে শাহবাগ রিক্সা পর্যন্ত নিয়ে গিয়েছে, প্রত্যেকটা হাসপাতালে সে হুম, নক করেছে যে এখানে সরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা করতে পারবে কিনা, এন্ড শি ওয়াজ ডিনাইড ইন এভরি হসপিটাল। পরে লাস্টে গিয়ে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল, সমন্বয়ক ছিল, ওদের জোড়াজুড়িতে পরে ঢাকা মেডিকেল কলেজে তাকে ইয়ে করা হয়, ভর্তি হুম, করানো। তারপর ছেলেটা প্রায় 26 ঘন্টা পরে গুলির ইয়েটা খুলতে পারে তারা, নাও হি স্টিল। হুম, হুম। সো ডু ইউ থিঙ্ক যে আমাদের দেশে যদি এরকম সামনে প্রধান খাস্তা যদি এরকম আরো খারাপ কিছু হয়, উইল উই গেট দ্য প্রপার মেডিকেল ট্রিটমেন্ট রিগার্ডলেস অফ হোয়াট উই পলিটিক্যাল বিলিফ আমাদের কি আছে না আছে? এটা দুইটা লেয়ারের প্রবলেম একটা হচ্ছে পলিটিক্যাল বিলিফের সাথে অ্যাফিলিয়েটেড যে ওখানে কি আমি ট্রিটমেন্টটা পাবো কি পাবো না এটা একটা বিগ প্রবলেম আই এম হোপফুল যে এখন যারা আছে তাদের ডাক্তার যারা আছে ওনারা দল করলেও কি ওরকম দল কানা না
হুম, যে একটা পর্যায়ে এরকম কিছু করবে যে আমার দলের এগেনস্টে গেছে বলে আমি চিকিৎসা দিব না, হুম, এই লেভেলে পৌঁছাবে। আই এম রিয়েলি হোপফুল যে ইনশাআল্লাহ এটা হবে না, বাট ইউ নেভার নো, ইউ নো, ইটস অলওয়েজ হার্ড টু প্রেডিক্ট দ্য ফিউচার, কোথায় কি যায় না যায়। সেকেন্ড যে জিনিসটা যেখানে আমাদের অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেম ইজ নট রেডি ফর দ্যাট ইনফ্লাক্স অফ পেশেন্ট। যদি আমাদের রেডি হওয়া দরকার, আমরা একটা আর্থকুয়েক প্রোন জোন, আমরা একটা ডিজাস্টার প্রোন জোন, আমাদের এখানে সাইক্লোন হয়, আমাদের অনেক সড়ক দুর্ঘটনা হয়, হ্যাঁ, বাট আমাদের ওই লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচারটা নাই, উইচ বাই দ্য ওয়ে, দিস সাউন্ডস ভেরি ব্যাড, বাট অ্যাকচুয়ালি গাজার হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ নট ইজিয়ার ফর মি টু ওয়ার্ক ইন বাংলাদেশ। As a doctor working in the UK, আমি গাজার সিস্টেমস এবং যেভাবে ডেভেলপ করা, ইট ইজ a lot better. এবং ইনফ্যাক্ট মানে আমাদের দেশেতে ফর এক্সাম্পল ইমার্জেন্সি মেডিসিন ইজ নট ইভেন রেকগনাইজড এজ a specialty. হুম, So we are expecting doctors who are not trained to manage emergency to manage emergencies. We're asking মানে তারপরে যেই একটা সিম্পল জাস্ট নাম্বারস এর যে প্রেশারটা, একটা পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছলো, সার্জন তো 5 জন থাকলে তো 5টা অপারেশন একই টাইমে করা যায়। পেশেন্ট যদি 50 জন থাকে, ওয়ে ডু ইউ ফাইন্ড মানে ক্যাপাসিটি থাকা লাগবে তো, অপারেটিং থিয়েটার কয়টা আছে, কোথায় করা যাবে না করা যাবে। সো ওভারঅল আমাদের আমাদের ওই হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা, ইউনো, উই রিয়েলি ফার বিহাইন্ড ইন দ্যাট, যেটা, ইউনো, from the current manifesto of the BNP government, it seems like they are really focused on it. যদি deliver করতে পারে, it will be a big change. Even that change though will still fall behind যেটা একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এবং আমি এটা কোনো ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড বলছি না, একটা ইভেন LMIC এর যে স্ট্যান্ডার্ড লেভেল অফ কেয়ার দিতে পারার কথা, ওটা থেকে will still be behind that. I So think it will be hard to see, according মানে, to the manifesto, ওরা বিএনপির প্রতিশ্রুতি ছিল তার এনএইচএস এর মডেলে বাংলাদেশে করতে চায়। ইজ ইট রিয়েলি পসিবল এনএইচএস হ্যাঁ, মডেল বাংলাদেশের মধ্যে ডেন্সলি পপুলেটেড জায়গায় করাটা? এটা ছিল আই থিঙ্ক অরিজিনাল ম্যানিফেস্টোতে। আই থিঙ্ক কারেন্ট যেই স্ট্রাকচারটা, আমি যেটা, আই হ্যাভ নট লুকড এট ইট ফর ওয়াইল, বাট ইট সিমস লাইক ইট ওয়াজ ডিরেক্টলি, ওই ওয়ার্ডটা আই থিঙ্ক ইজ নট মেনশন এনিমোর। এনএইচএস এর প্রিন্সিপালস গুলো নিতে পারলে ঠিক আছে, যদি এখন এনএইচএস কে ডিরেক্টলি কপি করতে যায়, ইটস নট অ্যাকচুয়ালি ফাংশনাবল, কারণ ডিফারেন্ট কান্ট্রিজ ডিফারেন্ট সিস্টেমস। কিন্তু এনএইচএস এর ওই প্রিন্সিপালটা যদি হয় যে এভরিওয়ান উইল গেট দ্য প্রাইমারি কেয়ার ফ্রি এট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, হুম, এবং একটা ইন্টারকানেক্টেড হেলথ কেয়ার সিস্টেম থাকবে, ওই প্রিন্সিপালটা যদি হয়, তাহলে কিন্তু ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড সিস্টেম। আমাদের যদি ইভেন এই উপজেলা, জেলা এবং বিভাগীয় মেডিকেল কলেজ লেভেল, এই 3টা স্তরের যদি কানেকশনটাও যদি আমরা ফর্মালাইজ করতে পারি। এখন যেটা হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি একটা পেশেন্ট পৌঁছায়, তার যদি এখন জেলা কমপ্লেক্সে যেতে হয়, হুম, এখানে ডাক্তারও কিছু করতে পারে না, পেশেন্টের পার্টি পুরোটা হ্যান্ডেল করতে হয়, হুম। টেম্পু, বাস, গাড়ি, হাওয়েভার। জেলা থেকে যদি তার বিভাগীয় শহর বা মেডিকেল কলেজ পর্যন্ত আসতে হয়, এটাও কিন্তু কমপ্লিটলি। সো ইভেন এই কানেক্টিভিটি যদি আনতে পারে এবং ফর্মাল রেফারেল সিস্টেম এবং প্রসেস যদি আসতে পারে, দ্যাট ইটসেলফ উইল বি আ বিগ চেঞ্জ এবং বিগ ইয়ে। আর প্রাইমারি কেয়ারের উপর একটা বড় ফোকাস দেওয়া হয়েছে, সো দ্যাট উইল বি কোয়াইট ইউজফুল এজ ওয়েল। আপনি যেসব গাজায় যেই অবস্থাটা দেখেছেন, আমরা উই অফেন টক অ্যাবাউট দ্য ডিফেন্স যে বাজেট বাড়ানো দরকার বাংলাদেশে, কারণ যদি কোনো যুদ্ধ পরিস্থিতি হয়, দ্য লোকেশন উই লিভ ইন, বাংলাদেশ যে লোকেশনে আছে, এনি টাইম যুদ্ধ হতেই পারে। এবং যুদ্ধ হলে হোয়াট আই থিঙ্ক, যে যতটুক না ডিফেন্সে তো অবশ্যই দরকার, কিন্তু ক্যান উই টেক দ্য টোল, যে আমাদের এখানে যে ইনজুরিটা হবে, ডেথসটা হবে, এগুলো তো আমার প্রিপেয়ার থাকা লাগবে। আমাদের কি সেই হেলথ কেয়ার আছে অ্যাজ আ ওয়ার প্রোন এরিয়া, অথবা আপনি যেটা বললেন ন্যাচারাল ডিজাস্টারের জন্য হলেও আমরা কতটুকু সামাল দিতে, হোয়াট মেজার্স শুড বি টেক? এখন কথা হচ্ছে কি, রিগার্ডলেস অফ উইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউ লিভ ইন, ওয়েদার ইটস মানে ওয়ার হতে পারে কি হতে না পারে, ওটা ইজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি। I আচ্ছা, think it's the responsibility of any government anywhere to have that capacity, healthcare capacity, to deal with a major incident of any kind. আমি মানে অত দূর যেতে হবে না, সামথিং লাইক রানা প্লাজা আমাদের ডিল করার ক্যাপাসিটি ছিল না, and we're talking about 10-12 years ago. এরকম মাইলস্টোন গত বছর যখন হয়, it was আমাদের সব হযবরল হয়ে গেছে, কিভাবে কোথায় কেমনে কিভাবে পেশেন্ট হ্যান্ডেল করা হবে। আমাদের ঢাকায় ফর এক্সাম্পল উই হ্যাভ আ বিগ নাম্বার অফ ফিউ মানে কি
বলে স্পেশালাইজ হসপিটাল, যেমন একটা বার্ন ইউনিট আছে, একটা ট্রমা হসপিটাল মানে পঙ্গু হাসপাতাল যেটাকে বলে আছে, বাট দুইটার ফাংশন ইজ স্লাইটলি ডিফারেন্ট। হুম, ওটা জানার জন্য এখন ইউনিট স্পেসিফিক ট্রিয়াজ সিস্টেম, স্পেসিফিক মেজর ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হুম, এগুলো কিন্তু একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অলরেডি আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইমার্জেন্সি কেয়ার ফ্রেমওয়ার্ক আছে, মেজর ইনসিডেন্ট কেয়ার ফ্রেমওয়ার্ক আছে, এবং ওই ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপিয়ানদের জন্য বানানো, ওগুলো বানানো আমাদের মতো দেশগুলোর জন্যই। এগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেবল ইফ সামওয়ান ওয়ান্টস টু। অ্যান্ড এই ক্যাপাসিটিটা যদি আমরা মানে যতদিন বিল্ড করবো না, ততদিন উই আর গোয়িং টু স্ট্রাগল হেলথ কেয়ার ওয়াইজ, বিকজ ইটস মানে আমরা উই আর স্ট্রাগলিং অন আওয়ার ডে টু ডে বেসিস। হুম। মানে আমাদের হেলথ কেয়ার সিস্টেম গেটস ওভারওয়েলম জাস্ট ইউনো একটা ডেঙ্গি আউটব্রেকে, একটা মিজলস আউটব্রেকে, একটা ডায়রিয়াল ডিজিজ আউটব্রেক যখন হয়, ওটাতে আমরা কভার করতে পারি না। সো ওয়ার ন্যাচারাল ডিজাস্টার্স আর অনেক দূরে। We saw সো উই রিয়েলি স্ট্রাগলিং ফ্রম দ্যাট পয়েন্ট। প্যান্ডেমিক, রাইট? কোভিড এর সময় তো ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, Couldn't hear. এক্স্যাক্টলি। খুলনার মতো একটা জায়গা, খুলনা ইজ ওয়ান অফ আওয়ার মেজর সিটিজ, হ্যাঁ, খুলনার মতো জায়গায় একটা পর্যায়ে কোভিড এর সময় অক্সিজেন শেষ হয়ে গেছিল। হুম। সো দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট। এটা এখন যদি একটা ছোট উপজেলায় অক্সিজেন শেষ হয়, আই উড আন্ডারস্ট্যান্ড। কোভিড তো অনেক বড় বিষয়। আমি এবার হামের সময় দেখলাম একটা বাচ্চা, আপনি মনে হয় দেখছেন, যে মাথার মধ্যে আরএফএল এর বয়মের মধ্যে অক্সিজেন কোনোভাবে মনে হয় ঢুকাইছে, সেটার মধ্য দিয়ে ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হামের তো এতটাও। এবং আমাদের হামের ডেথ অনেকটাই কম হতো যদি আমাদের ওই আইসিইউ ক্যাপাসিটি থাকতো, এবং ওই আইসিইউ ক্যাপাসিটি ছিল না বলে আই থিঙ্ক একটা স্টাডি, আমি জানি না স্টাডিটা অ্যাকচুয়ালি ভালো করে পড়া হয়নি, বাট ওরা বলছিল যে 71% বাচ্চা যারা মারা গেছে ওরা কখনো আইসিইউ পর্যন্ত যেতে পারেনি। হুম, যেতে পারলে এরা কতজন সার্ভাইভেবল ছিল সেটা তো বলা ডিফিকাল্ট। right. সো ইটস ইটস এ রিয়েল শেম। মানে এবং একটা পর্যায়ে রাজশাহীতে কোনো পিডিয়াট্রিক আইসিইউ বেড ছিল না। এগেইন, রাজশাহী আমাদের একটা মেজর সিটি, ইটস ইটস নট চাঁপাইনবাবগঞ্জে ছিল না। ওটা আমি বুঝবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। কুড়িগ্রামের কোন একটা উপজেলাতে আইসিইউ নাই, দ্যাটস ফাইন। কুড়িগ্রাম জেলাতে নাই, দ্যাটস স্টিল ফাইন। দেখো যদি বগুড়া শহরে এসে বা রাজশাহী শহরে এসে, রংপুরে এসে, হুম। খুলনায় এসে যদি না থাকে, মানে এটা আনএক্সেপ্টেবল রিয়েলি। ডু ইউ ফাইন্ড ইট মানে ডিসহার্টনিং যে আহ জুলাইয়ের পরে ইন্টারিম গভর্নমেন্ট কোনো স্বাস্থ্যের জন্য ডিড দে মেক এনি সংস্কার কমিশন? সবকিছুর জন্য সংস্কার কমিশন বানানো হচ্ছে। হ্যাঁ, সংস্কার কমিশন একটা ছিল স্বাস্থ্যের জন্য। আনফরচুনেটলি ইট ওয়াজ ভেরি হ্যাপহাজার্ডলি মেড। প্রথমে যা দিছিল, ওখানে একটা ব্লক দেওয়ার চেষ্টা করছিল, দ্য ফার্স্ট পার্সন হু ওয়াজ ইন চার্জ হি রিজাইন। তারপরে পরে আরেকটা কমিশন করে করলো, বাট কমিশনের অনেক কিছুই ইমপ্লিমেন্ট করা হয় নাই। তার উপরে কমিশনের যে রিপোর্টটা, দ্যাট অলসো ওয়াজ এ বিট হ্যাপহাজার্ড। মানে এটা কেমন জানি একটা কমিশনের একটা স্টেপ বাই স্টেপ অ্যাডভাইস দেওয়া উচিত ছিল কিভাবে রিফর্ম করতে হবে, ওগুলো ঠিক মতো ছিল না। এবং ওভারঅল আনফরচুনেটলি মানে অফ দি ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা মিনিস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যানেজড মিনিস্ট্রিজ ওয়াজ দ্য হেলথ মিনিস্ট্রি। সো ইটস কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। দেয়ার রিমেইনস আ ফ্যাক্ট যে আমাদের জুলাইয়ের একটা ওয়ান অফ দ্য মেইন স্পিরিট অথবা আমাদের ওয়ান অফ দ্য মেইন গোল ছিল যে টু গেট আউট অফ দ্য ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অফ এভরি সেক্টর হুম, পসিবল, হুম। বাট we are still very much dependent on the medical sector of India. হুম। How do you feel about that? এটা এখন মেডিকেল সেক্টর অফ ইন্ডিয়ার উপর আমাদের ডিপেন্ডেন্সটা কতটা রিয়েল ডিপেন্ডেন্স এন্ড কতটা অ্যাকচুয়াল ইটস দ্য ক্লায়েন্ট কাস্টমার চয়েস, এটা একটু দেখতে হবে। হুম, কারণ অনেকগুলো চিকিৎসাই বাংলাদেশে পসিবল, বাট বাংলাদেশে একটা হেলথ ওয়ার্কার এবং পেশেন্টের মধ্যে একটা ট্রাস্ট ব্রেকডাউন হয়ে গেছে। এটার জন্য কিন্তু অনেক পেশেন্ট ইন্ডিয়াতে যাচ্ছে। সো এটা ইজন্ট নেসেসারিলি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ এবং ইন্ডিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, নট নেসেসারিলি। ইনফ্রাস্ট্রাকচার এক সেকেন্ড অফ অল। আমার মনে হয় অ্যাজ এ পেশেন্ট যদি আমি বলি, ডক্টরস ইন হুম, বাংলাদেশ দে, আপনি একজন বাংলাদেশি ডক্টর আপনাকে হয়তো 1,000 টাকার বিনিময়ে 5 মিনিট সময় দিবে, বাট ইন কলকাতা আর হায়দ্রাবাদ, কলকাতা না, ইন হায়দ্রাবাদ or হুম, Chennai, they give you at least হুম, 20 minutes, 25 minutes, and they give you the right tests. হুম। আপনি বাংলাদেশে টেস্ট করতে আমার অসুবিধা নেই, কিন্তু ইউ নিড দ্য রাইট টেস্ট যে আমার রাইট ডিজিজটা যেন বের হয়। সো আই থিঙ্ক ইন্ডিয়া ডু বেটার ইন দ্যাট থিং।
No, I don't think they do necessarily. I mean, কারণ I work in a system যেখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি আমরা ডাক্তাররা কাজ করি. We talk to each other. We talk to each other about our infrastructure, healthcare system, etc. Uh, I don't think মানে যে ইন্ডিয়াতে খুব পার্টিকুলারলি খুব বেশি ভালো কোনো ইয়ে দিচ্ছে. There are things that are done well. So patient counseling is done well, as you said, time দেয়া হয়. এবং ওই যে একটা বাংলাদেশের যে একটা ট্রাস্টের ব্রেকডাউন হয়ে গেছে, ডক্টর পেশেন্ট ট্রাস্ট ব্রেকডাউন যেটা হয়েছে, এই ট্রাস্টটা যতদিন এটাকে রিকভার করা হবে না, ততদিন এটা ইন্ডিয়া হোক, থাইল্যান্ড হোক, নাও ইভেন চায়না হেলথ ট্যুরিজম দিকে আসতেছে, এটা হোক, ওইদিকে ইট উইল কিপ গোয়িং. কারণ আমাদের ভেরি আইরনিক্যালি বাংলাদেশের অ্যাকচুয়ালি স্পেশালিস্ট কেয়ার ইজ নট ব্যাড, আমাদের প্রাইমারি কেয়ার ইজ ব্যাড. আমাদের কোনো স্পেসিফিক জেনারেল প্র্যাকটিশনার নাই, স্পেসিফিক ইমার্জেন্সি ফিজিশিয়ান নাই, মানে ওই ট্রেনিং দেয়া. বাট অ্যাকচুয়ালি আমাদের কার্ডিওথোরাসিক সার্জনও আছে, নিউরোসার্জনও আছে, স্পেশালিস্ট অনকোলজিস্টও আছে. সো I আমাদের কিন্তু think ওই এক্সপার্টিজের অভাব নাই. I think আমার মনে হয় যে মানে অ্যাজ আ নর্মাল জেনারেল বাংলাদেশি আই গট সাম অ্যান্সার, এটা আমার খুব ভালো লাগলো। ডু ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এনি জেনারেল ফিজিশিয়ান ভালো, মানে যে আপনাকে প্রথমে আপনাকে বলবে না, যে আচ্ছা, আপনি জেনারেল কি জেনারেল ফিজিশিয়ান হওয়ার জন্য যে একটা ট্রেনিং পাথওয়ে আছে, এটা বাংলাদেশে নাই. তো বাংলাদেশে যেটা হয়, এনিওয়ান হু গ্রাজুয়েটস এজ এন এমবিবিএস ডাক্তার ক্যান ডু চেম্বার এজ এ জেনারেল ফিজিশিয়ান. আপনি হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আপনি পেশেন্টদের মধ্যে একটা অভ্যাস দেখবেন, মিডল ক্লাস যারা, আরবান মিডল ক্লাসের হুম, মধ্যে, দে চুজ দেয়ার স্পেশালিস্ট অন দেয়ার ওন। ওর যদি হ্যাঁ, মনে করো হাত হ্যাঁ, কাঁপতেছে, ও নিউরোলজিস্টের কাছে যাবে। ও কিন্তু জানে না যে হুম, নিউরোলজিস্ট আদৌ দরকার কিনা, ও নিউরোলজিস্ট দরকার হ্যাঁ, নাকি হ্যাঁ, অর্থোপেডিক দরকার, ওর হ্যাঁ, নিউরোলজিস্ট হ্যাঁ, যাবে। সো দিস ইজ নট সাপোজ টু বি ডিসাইডেড বাই দ্য পেশেন্ট হিমসেলফ, রাইট? হ্যাঁ. আইডিয়ালি নট. আমাদের এখানে জেনারেল প্র্যাকটিস মেইনলি করা হচ্ছে বাই বাচ্চাদের জন্য পিডিয়াট্রিশিয়ান এবং অ্যাডাল্টদের জন্য হচ্ছে ইন্টারনাল মেডিসিন যারা করে ওনারা, which is still they're trained, but they're still not general practitioners in the sense যে internal medicine still is a medicinal specialty এবং pediatrics এর মানে একটা জেনারেল ফিজিশিয়ান, জেনারেল প্র্যাকটিশনার যেভাবে দেখতো, বা ফ্যামিলি মেডিসিন এটাকে বলে অনেক দেশে, ইউকে তে জিপি বলে, ওটার যে একটা পাথওয়ে এবং রুট আছে, দ্যাট ইটসেলফ ইজ আ ভেরি ইউনিক ওয়ে অফ লুকিং এট পেশেন্টস. সিমিলারলি ইমার্জেন্সি কেসেসে আমাদের কোনো ট্রেন ইমার্জেন্সি ফিজিশিয়ান নাই, স্পেশালিটি হিসেবে কাউন্টেড নাই. ইটস অনলি স্টার্টেড বিং রেকগনাইজড এজ স্পেশালিটি দিস ইয়ার. এই বছর ফার্স্ট স্টুডেন্ট ইনটেক হয়েছে টু ইমার্জেন্সি মেডিসিন রেসিডেন্সি. সো এগেন একটা ইমার্জেন্সি কেসে কিভাবে কি করতে হয় একটা পেশেন্টের, এটা কিন্তু ইটস নট. বাট অন দ্য আদার হ্যান্ড উই হ্যাভ ভেরি হাইলি কোয়ালিফাইড স্পেশালিস্ট, এবং স্পেশালি প্রাইভেট অনেকগুলো হসপিটালে এমন লেভেলের স্পেশালিস্ট কেয়ার দেওয়া হয় যেগুলো কিন্তু অন্যান্য অনেক দেশেও নাই. সো ইটস ভেরি উইয়ার্ড একটা সিস্টেমে পড়ে গেছি আমরা, যেখানে বাট অ্যাজ ইউ সেড, একটা পেশেন্ট আসলে এটা বুঝতে পারে না. But it's a counter point আছে. If the patient is paying, then a patient can choose when they want to go to. So the way of strengthening this, যে একটা primary care system, যেটা actually the current government has taken on, is primary care টাকে strengthen করা. Primary care strengthen করতে চাইলে এটা একটা strong government system থাকতে হবে. হ্যাঁ, তা না হলে, কারণ আমি একজন পেইং কাস্টমার হিসেবে আমি আমি I want to go to see a cardiologist for আমার পেটের ব্যথা. Who are you to stop me? কে কে আমাকে থামাবে? এটা আমার ইচ্ছা, আমি টাকা দিচ্ছি, আই নো তাই না? So that is যারা the thing about. কার্ডিওলজিস্টের কাছে গিয়েছে, মানে টু বি ভেরি অনেস্ট, ব্লাড টেস্ট, মেডিসিন সবকিছু সব লাখ লাখ টাকা খরচ হয়েছে জাস্ট টু ফাইন্ড আউট যে ওর গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। মানে হ্যাঁ, হ্যাঁ. রিয়েলি হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যায় পেশেন্টদের জন্য। And also it's bad কারণ আমি because I work as an emergency physician in the UK, আমি বলতে পারি. So we see hundreds of chest pain patients every day. Yeah. এর মধ্যে maybe less than 5% actually get referred to a cardiologist. Yeah. Maybe. হুম। হ্যাঁ, এবং এটা is also important for the specialist. একটা স্পেশালিস্ট আসলে স্পেশালিস্ট কাজটা করতে দেওয়া উচিত, তার যেটা ট্রেন করা. একটা স্পেশালিস্টের যদি প্রতিদিনের পেট ব্যথা, বুকের ব্যথা এগুলো দেখতে হয়, that itself is also waste of specialist knowledge এবং expertise, which is also sad. So I guess মানে এটা strengthen করতে হলে, যেটা actually মানে again it's a big challenge. একটা পাইলট প্রোগ্রাম স্টাইলে কারেন্ট গভর্নমেন্ট is starting with the primary healthcare development করা একদম উপজেলা লেভেল থেকে ground up, because ওটা যদি করতে পারে, একটা পর্যায়ে গিয়ে যদি আমাদের গভর্নমেন্ট এবং সার্ভিসটা যদি চলে আসে, that will actually work far better than anywhere else. কারণ একটা প্রাইভেট সিস্টেম এটাকে ইমপ্লিমেন্ট করা ইজ নট পসিবল. মানে প্রাইভেট সিস্টেম, হ্যাঁ, ইমার্জেন্সি সার্ভিসেস হয়তো বা ইমপ্লিমেন্ট করা যেতে পারে, স্পেশালিস্ট ইমার্জেন্সি ডাক্তার নিয়ে ইউনাইটেডে করতেছে, লাইব্রেরি করে, সাম অফ দেম আর ডুইং ইট অন দেয়ার ওন. বাট প্রাইমারি কেয়ার লেভেলে, মানে যখন একটা ইমার্জেন্সি না, তখন আমি পে করলে আই উইল ডিসাইড হু আই এম পেইং টু এন্ড হু আই এম পেইং ফর.
সো ডক্টর ট্রেনিং বা রিসার্চ ডকুমেন্টস বা ওদের যে এক্সামিনেশন থাকে, ডু ইউ থিঙ্ক দিজ আর আপ টু দ্য মার্ক ইন বাংলাদেশ as it should be? the problem is quality control. I think the basic is not bad actually. Quality controlটা এখন মানে যে ঢাকা মেডিকেলের MBBS versus MBBS in a private medical college, is the exam standardized to that section যে equivalent আমরা ইয়ে পাচ্ছি কিনা, that's one thing. Second of all, the training experience. আমি এখন postgraduate training যদি যাই, if I am training in শিশু হাসপাতালের pediatric trainee versus EMUর pediatric trainee versus ঢাকা মেডিকেলের pediatric trainee, আমি কি is it a comparable experience আমি পাচ্ছি কিনা when I'm becoming a specialist? এই জিনিসগুলো হচ্ছে কথা। এবং যে স্পেশালিটি গুলোতে হাতের কাজ করতে হয়, সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, যেগুলো মানে প্রসিজার করতে হয়, ওগুলোতে দ্য কোয়েশ্চেন দেন ইজ মানে ইজ দেয়ার এনাফ মানে এক্সপোজার টু অল দ্য প্রসিজার্স যে আমি যখন স্পেশালিস্ট হব আই ক্যান সেফলি সে যে আমি একজন স্পেশালিস্ট হিসেবে কম্পিটেন্ট ইন অল দ্য নেসেসারি প্রসিজার্স। সো এইটা অ্যাকচুয়ালি, সো the stem of the training pathway is actually not bad. It's quite good. It's মোটামুটি, বাট এখন প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে প্রবলেমটা হয়। সবাইকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করছে কিনা, নাকি জাস্ট পরীক্ষা পাস করে বের হয়ে আসতেছে উইদাউট অ্যাকচুয়ালি গেটিং দ্য রাইট ট্রেনিং। আই মিন আই রিসেন্টলি ফাউন্ড আউট, ফর এক্সাম্পল সুনামগঞ্জ মেডিকেল কলেজ মনে হয় ওদের এখন হাসপাতালটা ডেভেলপড হয় নাই। সো হাসপাতাল ডেভেলপড হয় নাই মানে MBBS পাস করে ফেলতেছে উইদাউট অ্যাকচুয়ালি সিইং পেশেন্টস, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে, which is quite difficult. So শেখ হাসিনার সময় মানে ওয়ান অফ আর মিসডিডস, উনি একটা ইয়ে বানিয়েছিলেন, what do they call it, মডেল হাসপাতাল or সামথিং বানিয়েছিল, কি জানি একটা, ডু ইউ রিমেম্বার দ্যাট? উপজেলার প্রত্যেকটা উপজেলা একটা করে ক্লিনিক বানিয়েছিলেন, রাইট? সো ওয়াজ দ্যাট আ বিগ সর্ট অফ স্ক্যাম, যেটা আমরা উই ডিড নট লুক আপ টু দ্যাট মাচ? ওভারঅল আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স সিস্টেমটাই again on paper is very good. প্রত্যেকটা উপজেলাতে একটা 50 বেড হাসপাতাল আছে, it looks very good. বাট অনেকগুলোতে ইসিজি মেশিন নাই, একদম বেসিক জিনিস বললাম। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? মানে এখানে একটা একটা ডাক্তারের কাছে, ওখানে একটা ডাক্তার দিয়েও তো কি লাভ? এই যে অনেক সময় আমাদের একটা খুব কমন কমপ্লেইন্ট হয় না যে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে দেখা গেল সার্জন নাই। হ্যাঁ, হয়তো সার্জনকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু একটা অ্যানেস্থেশিয়া কাউকে দেওয়া হয় নাই, বা অ্যানেস্থেটিস্টও আছে, সার্জনও আছে, কিন্তু অ্যানেস্থেশিয়া ইকুইপমেন্ট নাই। তোরা ওখানে বসে থেকে করবেটা কি? সো ইটস ইজি টু ব্লেম যে হ্যাঁ ওর ডিউটিরত টাইম উনি নাই, বাট অন দ্য আদার হ্যান্ড উনি ডিউটিরত টাইমে কিছু করতেছিলই না, বিকজ ওনাকে এমন একটা মানে এটা লাইক যুদ্ধে সৈন্য পাঠানো অস্ত্র ছাড়া টাইপের অবস্থা হয়ে গেছে। সো এটাও মানে প্রত্যেকটা উপজেলাতে একটা একটা করে ইয়ে আছে, অধিকাংশ গুলাতে সেন্ট্রাল অক্সিজেন পাম্প নাই, অধিকাংশ গুলাতে অনেকগুলোতেই, অধিকাংশ না, মানে অনেকগুলোতেই ইসিজি মেশিন নাই, ব্লাড টেস্ট সাপোর্ট আছে দুপুর 12টা পর্যন্ত, তাও স্পেসিফিক কিছু জিনিস। তো ওভারঅল একটা যে প্রেশারটা থাকে, যেটা মানে কিছুই করা যায় না, এটা কমপ্লিটলি আমরা এখনো 1930s 40s এর অনুমান মেডিসিন করতে হচ্ছে। একজন ডাক্তারের রাত 2টা বাজে যখন একটা পেশেন্ট আসে, কমপ্লিটলি জাস্ট হাত দিয়ে এবং ইয়ে দিয়ে কোনো টেস্ট ক্যাপাসিটি ছাড়া ডিসাইড করতে হয় হাউ টু ম্যানেজ দিস পেশেন্ট। তার উপর আবার ওই ভয়টা থাকে যে ভুল হইলে আবার কিন্তু মার দিবে, ভুল না হইলেও মার দিবে যদি পেশেন্ট না যায়, পেশেন্ট মারা। তো এখন যেটা হয় তখন ডিশোল্ডারিং হবে। ডিশোল্ডারিং হবে কি, উপজেলা থেকে পেশেন্ট পার্টিকে বলবে না তুমি জেলায় নিয়ে যাও, জেলা পর্যন্ত যেতে যেতে অনেক সময় মানুষ ওই রাস্তায় মারা যাচ্ছে। তো এই যে একটা কমপ্লিট হযবরল অবস্থা চলে আসছে, এটা মানে ইনইকুইপড হসপিটাল হওয়ার কারণে। অ্যাজ পার ইয়োর ওপিনিয়ন, বাংলাদেশে কি ডায়াগনোসিস, যেটা ব্লাড টেস্ট কেন বলছি, মানে ডায়াগনোসিস যে কোনো একটা রোগ নির্ণয় করার জন্য, আমরা দেখি যে ইফ ইউ গো টু মালয়েশিয়া আর ইন্ডিয়া আর থাইল্যান্ড, আমরা যখন হায়ার কোনো একটা চিকিৎসার জন্য যাই, সেখানে যখন আমরা বাংলাদেশি রিপোর্টটা দেখাই, ওরা সেটা একসেপ্ট করে না সাধারণত। ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশেরটা আসলে একসেপ্ট করার মতো না, ডায়াগনোসিস রিপোর্ট গুলা? না না, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট, বাই দ্য ওয়ে। এটা কিন্তু আমাদের ইভেন ইউকে তেও আমরা মাঝে মাঝে যখন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে পেশেন্ট ট্রান্সফার হয়, উই উইল অফেন ডু দ্য সেম টেস্ট अगेन। ইটস সামথিং টু ডু উইথ ফ্যামিলিয়ারিটির ব্যাপার, এটা একটা জিনিস। সেকেন্ড অফ অল, ইউ হ্যাভ টু রিমেম্বার যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া আমি যেখানে যাচ্ছি, দিজ আর অল কমার্শিয়াল প্লেসেস। হুম হ্যাঁ, আমি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে
যাওয়া হচ্ছে একটা সরকারি হাসপাতালে যাওয়া, বাট আমি যদি এখন মাউন্ট এলিজাবেথে যাই, এটা একটা প্রাইভেট হসপিটাল, হুম এবং একটা প্রাইভেট হসপিটাল ইজ স্টিল দেয়ার টু আউট টু মেক মানি এট দ্য এন্ড অফ দ্য ডে। এবং এটা কর্পোরেট যে হসপিটাল গুলো, এটা এটা ওয়েদার ইটস থাইল্যান্ড, সিঙ্গাপুর, ওদের প্রফেশনালিজম আর একটু বেশি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর স্টিল দেয়ার টু মেক মানি। হয়তো বা এত নেকেডলি করবে না, বাট দে স্টিল দেয়ার টু মেক মানি। সো এটা নট নেসেসারিলি যে ওরা বাংলাদেশের টেস্ট ওরা অ্যাকসেপ্ট করতেছে না ইচ্ছা করে, ওটাও না। মাঝে মাঝে দে আর ডুইং ইট বিকজ দে অলসো ওয়ান্ট দ্যাট টেস্ট টু বি ডান দেয়ার। বাট দেয়ার আর এন্ড ওভারঅল যে জিনিসটা, না আই মিন যে দেয়ার আর ইনস্টেন্সেস যে ধরেন হসপিটাল এ তে যে রিপোর্ট দেখাচ্ছে বাংলাদেশে ঢাকাতেই, হসপিটাল বি তে একদম উল্টা রিপোর্টটা আসছে, সো হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট বিকামস এটা এটা ইজ এ আসলে ডিফারেন্ট, কোনটা? এটা ইজ এ ডিফারেন্ট প্রবলেম। হ্যাঁ, এটা ইজ এ ডিফারেন্ট প্রবলেম। এটা এখন আহ, মানে এটা কি মেশিনারি প্রবলেম নাকি যে যদি এখন ইমেজিং হয়ে থাকে আল্ট্রাসাউন্ড এরকম কিছু, এটা কি যে করতেছে তার কোয়ালিটির ইস্যু প্রবলেম কিনা, দ্যাটস এ ভেরি ডিফারেন্ট প্রবলেম। সো এটা ইজ এ প্রবলেম Does it যে show the ভাই lack of আমি training or the infrastructure we have? Well, is it the problem of the machineries, of the lack of আই থিঙ্ক training? ইটস এন ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম। কারণ অনেক সময় মেশিনারি ইজ নট আ প্রবলেম, অনেক সময় দ্য প্রবলেম ইজ হয়তোবা যাকে দিয়ে করাচ্ছে তার এখন যদি 200টা করে টেস্ট করা লাগে, সে তো ওগুলা একটু হ্যাপহ্যাজার্ডলি করবে ভার্সেস তাকে যদি এখন 20টা করতে হতো, ফর Right, এক্সাম্পল। right. So এই জিনিসগুলো ইটস এন ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ইটস এন ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম। এবং ইনফ্রাস্ট্রাকচার ঠিক করলে এগুলো অনেক কিছুই ঠিক হয়ে আসবে। So, last of the two questions I have, আপনি যেহেতু 104 কান্ট্রিজ, 104টা দেশে আপনি ভ্রমণ করেছেন, তো 104টা দেশের মধ্যে আপনি তাদের হেলথ কেয়ারও দেখেছেন, তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে কোন দেশটা আমাদের জন্য, বাংলাদেশ যদি একটা মডেল হিসেবে দেখতে চায়, which country is practical and we can implement it, এবং that is good for our population, regarding population হোক, হুম, ইনফ্রাস্ট্রাকচার যতটুকু আমাদের অ্যাভেলেবল যতটুকু আছে, কোন দেশটাকে আমরা মডেল হিসেবে নিতে পারি? আমার মনে হয় আমাদের মডেল হিসেবে নেওয়া উচিত এমন একটা দেশ যেটা সোশিও ইকোনমিক এবং সেক্টর আমাদের কাছাকাছি। আমরা অনেক সময় অস্ট্রেলিয়া, ইউএস, না, ইউকে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্ট করি। আই থিঙ্ক দ্যাটস আনরিয়েলিস্টিক। আমার এর চেয়ে বরং আমার মনে হয় যে শ্রীলঙ্কা, রোয়ান্ডা, এগুলা, দিস টু উইল বি মাচ বেটার এক্সাম্পলস অফ প্লেসেস যেগুলা ইভেন 20 বছর আগে আমাদের চেয়ে খারাপ অবস্থায় ছিল, আর এখন দে আর ডুইং মাচ বেটার এন্ড হাউ দে মাইট হ্যাভ ইমপ্রুভড। এবং ওদের ওদের সাকসেস গুলো কোথায় ছিল, ওগুলোর সাথে একটা ডিফারেন্স আছে। এই দুটো দেশই কিন্তু অ্যাকচুয়ালি when it comes to population আমাদের চেয়ে অনেক কম, হুম, পপুলেশন ডেন্সিটি ক্ষেত্র। হুম, তো ইভেন দো ওরা সোশিও ইকোনমিক্যালি আমাদের কাছাকাছি, দ্য পপুলেশন বার্ডেন ইজ এ বিগ চেঞ্জ। সো এই পপুলেশন বার্ডেনটা অ্যাকচুয়ালি ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এরকম পপুলেশন ডেন্সিটি নাই আমাদের দেশে যতটা আছে। সো দ্যাটস এ ভেরি ইউনিক প্রবলেম। এইটা হ্যান্ডেল করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা ইউনিক বাংলাদেশি সলিউশনও লাগবে। হুম, হ্যাঁ, কারণ এরকম পপুলেশন ডেন্সিটি আছে হংকং বা সিঙ্গাপুরে, যেগুলো ভেরি 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 ওয়েল অফ কান্ট্রিজ। হুম। হ্যাঁ, যেগুলোর সাথে আমাদের বা মনাকো, দিস আর অল ভেরি ওয়েল অফ। সো আমাদের পপুলেশন ডেন্সিটিটা ইজ আনরিয়েলি হাই। সো ওইটার একটা সলিউশনটা উইল নিড আ লোকাল সলিউশন অ্যাজ ওয়েল। বাট আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা, রোয়ান্ডা, একুয়েডর, এই দেশগুলা আর বেটার এক্সাম্পলস ফর আস টু টেক অফ রাদার দেন ফ্রম ইউরোপ থেকে নেওয়া বা ইউএস থেকে নেওয়া। You had a, I think you had a Facebook post যেখানে আপনি ওয়ান স্টপ ইমার্জেন্সি কথা লিখেছিলেন, রাইট? Is the term right? রোয়ান্ডা No, one stop. কোথায় কি ইমার্জেন্সি? ওয়ান স্টপ ইমার্জেন্সি, হ্যাঁ। ওয়ান স্টপ ইমার্জেন্সি এর অ্যাকচুয়ালি টার্ম, অ্যাকচুয়ালি অন্য কয়েকজন ইউজ করছিল, ওটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ। ওইটা নিয়ে আপনি কিছু যদি ইনসাইট দেন আমাদেরকে, সেটা হাউ ক্যান উই? সো দ্য আইডিয়া ইজ যখন একটা ইমার্জেন্সি হয় একটা পেশেন্টের, তখন সবসময় বোঝা ডিফিকাল্ট যে আসলে সমস্যাটা কোথায়। তো আমাদের কারেন্ট সিস্টেমে যেটা হচ্ছে যে আমি একটা হাসপাতালে গিয়ে পৌঁছাবো, ওখানে একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসে থাকে যার কাছে কোনো টুলস নেই। হুম, তার আমার কথা শুনে ইমিডিয়েটলি ডিসাইড করতে হবে যে আমাকে কোথায় পাঠাবে, মেডিসিন, সার্জারি, গাইনি নাকি। এখন পেট ব্যথা ফর এক্সাম্পল, পেট ব্যথা দিয়ে কিন্তু এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে যেটা সার্জিক্যাল প্রবলেম। এটা আহ, মানে এটা হতে পারে, এটা সিভিয়ার কিডনি ইনফেকশন হতে পারে যেটা একটা মেডিসিন, অথবা ইউরোলজি ডিপেন্ডিং অন স্টোন আছে কিনা। বা এটা এমন হতে পারে যে পেটে ভেরি সিভিয়ার গ্যাস্ট্রাইটিস টাইপের কিছু হয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা মেডিকেল প্রবলেম বা গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেম। তো এই জিনিসটা তো আমি 1 মিনিটে দেখে যদি আমি পাঠাই দিই, এবং আমি যদি এখন পেশেন্টটাকে একটা রং ডেস্টিনেশনে পাঠাই দিই, তখন কিন্তু পেশেন্টের সাথে অ্যাকচুয়ালি এটা ইনজাস্টিস করা হচ্ছে।
So the idea of one-stop emergency বা emergency care happening in one place হচ্ছে যে we have first of all trained staff, doctors, nurses যারা emergencies এ trained specifically, এবং ওটা নিয়ে যখন কাজ করবে তো পেশেন্টকে, খুবই সিক পেশেন্ট যারা, ওগুলোকে স্টেবিলাইজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আর যেগুলো অত সিক না, ওই পেশেন্ট গুলো থেকে একটা আইডিয়া পেয়ে উই ক্যান দেন সেন্ড অফ, যেটা এখন চলতেছে উই ক্যান কন্টিনিউ দ্যাট। বাট যে খুব সিভিয়ারলি সিক পেশেন্টকে ইনিশিয়াল স্টেবিলাইজ করা এবং গেটিং এন আইডিয়া অফ হোয়াটস গোয়িং অন উইথ দেম এন্ড দেন ট্রান্সফারিং দেম টু আ স্পেশালিটি, এই ক্যাপাসিটিটা আনার জন্য আসলে এই ওয়ান স্টপ ইমার্জেন্সির কথা। কারণ ওই ইমিডিয়েট টাইমটাতে যদি চিকিৎসা না দেওয়া হয়, এটা পরে দিয়ে কোনো লাভ নেই। অ্যাজমা একটা এক্সাম্পল, হুম। প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন হয়ে কোনো লাভ নাই যদি অ্যাজমা পেশেন্ট কামস টু ইউ ডেড। হুম। সো অ্যাজমা ট্রিটমেন্ট ইনিশিয়ালি ইমার্জেন্সি লেভেলেই হতে হবে, এবং ওটা হওয়ার জন্য অ্যাকচুয়ালি দ্য বেস্ট পিপল টু ডু ইজ an emergency physician যদি থাকে, বা ইভেন প্রাইমারি কেয়ার বা জেনারেল প্র্যাকটিশনার লেভেলও যদি ওনাদেরকে যদি ট্রেনিং করানো যায়, দ্যাট ইটসেলফ ইজ স্টিল অ্যান অপশন। বাংলাদেশের অ্যাজ এ বাংলাদেশি আপনি অ্যাপার্ট ফ্রম দ্য মেডিকেল ইয়ে যে কথাগুলো বললাম, এজ এ ট্রাভেলার আপনি 104টা দেশে যে ঘুরেছেন, those who like to travel or have that aim to travel all around the world and to tour, what's your আপনি যদি একটা অ্যাডভাইস দিতেন যে আচ্ছা ইউ শুড ডু দিস সর্ট অফ সেভিংস, অথবা তুমি এই এই কাজগুলো করো, তাহলে তুমি ইউ ক্যান ডু দিস ট্রাভেলস এন্ড ট্যুরস উইথ অল ইয়োর, আপনি লাইফস্টাইলের সাথে আপনি যে লিভিংহুড যেগুলো থাকে একজন নর্মাল বাংলাদেশি যে লিভিংহুড, সেটাকেও একসাথে দেখে প্যারালেলি দুইটা দিয়ে আমি যেন চলতে পারি। ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা আসলে কোনো কম্পিটিটিভ ফিল করার কোনো কারণ নেই। কেউ অ্যাকচুয়ালি আমার 104 না, এখন 138টা দেশ যাওয়া হয়েছে। সো মানে এটা নাম্বার বাট দ্য কোয়ালিটি অফ হ্যাঁ, traveling, yeah, I understand, yeah. So but আমি যেটা বলছি যে এক্স্যাক্টলি অ্যাজ ইউ সে, ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার। কোথাও ঘুরতে যাওয়া, ফার্স্ট অফ অল ঘুরতে যাওয়াটা হ্যাজ টু বি সামথিং দ্যাট ইজ উই আর ডুইং ইট ফর এনজয়মেন্ট। এনজয়মেন্টের জায়গায় রাখা। সো সবার রিস্ক প্রোফাইল একই রকম না, সবার স্ট্রেস লেভেল একই রকম না। সো যদি কেউ রিস্ক নিতে না চায়, তাহলে ইউ ক্যান কিপ গোয়িং টু প্লেসেস দ্যাট আর কমফোর্টেবল, ইজি। আমার একটা ফ্রেন্ড আছে, সে মনে হয় 25 বার প্লাস থাইল্যান্ডে গেছে। হ্যাঁ, বিকজ ও আর কোথাও যায়, ও স্পেসিফিক ফ্যামিলি সহ প্রত্যেকবার যায়, বিকজ দ্যাটস ওয়ান প্লেস দে বিকাম ভেরি কমফোর্টেবল উইথ, এন্ড দ্যাট ইজ ফাইন, ওয়াই নট। কেউ যদি এখানে কমফোর্টেবল থাকে, দ্যাটস দেয়ার ওয়ে অফ ট্রাভেলিং। সো নিচে যেটা এনজয় করে, ফার্স্ট অ্যাডভাইস হবে এটা যে নিজে যেটা এনজয় করে ওটা করো, ইউনো। It shouldn't be going somewhere যেখানে that getting undue stress for any reason or anything else. Second of all, টাইমটা ম্যানেজ করতে হবে। So ছুটি কিভাবে ম্যানেজ করবো, কাজের সাথে কিভাবে এটা আমি মিলায় করবো, এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট টু নো। এবং ফাইনালি, আনফর্চুনেটলি ইট ইজ স্টিল অ্যান এক্সপেন্সিভ থিং। ইভেন সাপোজ দ্যাট বাজেট ট্রাভেল ইজ অলসো এক্সপেন্সিভ, কারণ বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ফ্লাইট গুলো অনেক এক্সপেন্সিভ হয়। সো আমাদের জন্য ওইটাও চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি প্ল্যানিং এ হেড, যে আমি কিভাবে ওই কস্ট ইয়ে করবো, এবং ওয়ান্স আই রিচ আ প্লেস তারপর ইয়ে করা যায়, ওটা কোনো সমস্যা নেই। দ্যাটস এ ডিফারেন্ট থিং অলটুগেদার। And as the last conclusion, travel among আপনার ডক্টর হিসেবে এক্সপিরিয়েন্স বাদে জুলাই নিয়ে আমরা যে মেমোরি গুলো শুনলাম, and it's been going to be 2 years, 5th August. Last year I was speaking to some of my other friends. সো লাস্ট ইয়ারে যে একটা সেলিব্রেশন মুড ছিল সবার মধ্যে যে একটা আলাদা মেমোরি নিয়ে তারা নিজেদের মধ্যে একটা খুশি ছিল, এই বছর অনেকটা ডাল হয়ে গিয়েছে। এন্ড আই থিঙ্ক ইটস ন্যাচারাল, প্রত্যেক বছর যে মানুষ একই রকম ফিল করবে এটা স্বাভাবিক না, বাট স্টিল ডু ইউ থিঙ্ক পিপল হ্যাভ লস্ট দ্যাট স্পিরিট সামহাউ? No, I don't think so. I don't think so. I think we are getting very colored by what, conversations on social. I mean, it's a bubble feeling. সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এগুলো মিলাই ঝুলে আমাদের মনে হচ্ছে যে এটা চলে গেছে। এটা গত বছরে কিন্তু পিপল ওয়ার সেইং যে এক বছরের মধ্যেই সব চলে গেল, এন্ড দেন 5th August কামস এন্ড দ্য স্ট্রিটস ওয়ার ফুল। হ্যাঁ, সো এটা মানুষ কিন্তু এটা ভুলে না। গত বছর কিন্তু ইফ ইউ রিমেম্বার, বিফোর মানে 5th August হওয়ার আগে কিন্তু অনেকে বলতেছিল যে কেমন জানি ফিলিংটা চলে গেছে, মানুষের অত ইন্টারেস্ট এখন আর নাই, এই সেই হোয়াট এভার। এন্ড দেন 5th August যখন মানিক পে এভিনিউ পুরো ব্লকড, ইট ওয়াজ প্যাকড। there was like, মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছিল না টাইপের অবস্থা। Don't you think that the last time the interim government had made good programs every 15 জুলাই হোক, 18 জুলাই হোক,
মানে অল দ্য টপিক হুম হুম ডেট নিয়ে তারা প্রোগ্রাম করেছিল, ডকুমেন্টারি রিলিজ করেছিল। হুম। দিস টাইম দ্য গভর্নমেন্ট ইজ নট keen on doing that. হ্যাঁ, আই থিঙ্ক অত বেশি প্রোগ্রাম হচ্ছে না, এবং মোস্ট অফ দ্য প্রোগ্রামস এবার যেগুলো হচ্ছে আর অ্যাকচুয়ালি মোর প্রাইভেট ইনিশিয়েটিভস। Right. যদিও গভর্নমেন্টের মিনিস্টার্স এন্ড এমপিস এন্ড অ্যাডভাইজার্স টু দ্য প্রাইম মিনিস্টার অল বিন participating in all of them, Hmm. but from a government level ওরকম কিছু হয় না। But 5th August, but quite a big thing is happening on the 5th of August though, যে museum being open. So Yeah. that will be, I think, quite a big. So দেখা যাক actually. I think 5th August, and also I'm sure না 5th August এর হলিডেটা কি রাখছে এখনো? I don't know. হ্যাঁ, অবশ্য না রাখলে Uh, তো ঝামেলা। আচ্ছা, ছুটিটা আছে। ছুটি যদি থাকে তাহলে তাহলে প্রোগ্রাম হবে, এটা ইটস পার্ট অফ আওয়ার থিং। তো দেখা যাক। কিছুটা ইজ অলসো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আই দ্য আই আই মানি পার্সোনালি ক্রাঞ্চ। থিঙ্ক যে স্বাধীনতা দিবস বলেন আর বিজয় দিবস বলেন, দ্য মেইন থিং দ্যাট বিকামস আ পার্ট অফ আওয়ার লাইফ ইজ যে বাচ্চারা যখন স্কুলে যায়, মেইনলি এইসব সেলিব্রেশনে বাচ্চাদের স্কুলের বিষয়টা থেকে আসে। বিজয় এক্স্যাক্টলি দিবস হোক, এক্স্যাক্টলি। স্বাধীনতা দিবস হোক। হুম আমাদের হুম হুম। লাস্ট ইয়ার আমি একটা স্কুলে দেখিনি 5 আগস্টে কোনো সেলিব্রেশন হয়েছে। আই থিঙ্ক হ্যাঁ হ্যাঁ we should encourage the schools to on doing that. Don't you think so? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। স্কুল লেভেল এটা এনকারেজ করা ইভেন, এন্ড আই ডোন্ট নো, ইটস মানে এটা ওইভাবে মানে এটাকে সেলিব্রেট করার জিনিস, বাট দেন এগেইন ইটস স্টিল কোয়াইট ফ্রেশ। এটা ওভার টাইম উইল হ্যাপেন। বিজয় দিবস তো আমরা পালন করছি 55 বছর হয়েছে। Hmm. And same thing, I don't know if 72, 73, 74 এ এত জাঁকজমকপূর্ণ করে হতো কিনা এখন যেভাবে হয়। So with over time, it's also Oh, on us to preserve. not even have the basic ইয়েটাই তো ছিল, let alone হ্যাঁ celebration. হ্যাঁ, এটাই। এবং এখনো কিন্তু বাই দ্য ওয়ে মানে ওভারঅল, বিকজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট এন্ড অ্যাকচুয়ালি দ্য কারেন্ট গভর্নমেন্ট হ্যাজ রিলেটিভলি ভালো মতো একটা একটা লেভেলে মেনটেন করতে পারছে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা। বাট না হলে মানে ওভারঅল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেই একটা কমপ্লিট মানি ক্রাঞ্চ যাচ্ছে, ইট ইজ হিটিং আস এজ ওয়েল। Yeah. থিংস আর স্টিল এক্সপেন্সিভ, সো মানুষের ওই ব্যাপারটাকে স্টিল আমরা একদম ধস হয় নাই বলে উই আর নট টকিং অ্যাবাউট ইট, বাট ইটস ট্রু, পিপল আর স্টিল স্ট্রাগলিং। Right. দে আর ম্যানেজিং, বাট উই আর স্টিল স্ট্রাগলিং এজ ওয়েল। স্পেশালি আমরা যখন ওই যে fuel crisis যখন হলো রোজার সময়, Hmm. we saw the level of struggle that people can have. So একটু everyone's been a bit on the brink as well ওই দিক থেকে। এবং পেটে ভাত না থাকলে তো আসলে অন্যান্য কোনো কিছু এনজয় করার অবস্থা থাকে না কারো। সো ওটাও that's also part of it as well. Lastly, যে কোশ্চেনটা আমি রাখবো, ইজ জুলাই সাকসেসফুল এবং আমাদের মেজর টেকঅ্যাওয়েজ গুলো কি জুলাই থেকে, এবং হোয়াট কুড হ্যাভ বি বিন ডান বেটার, কি কি আমরা করতে পারতাম আরো। কনক্লুশন। What could have been done better তো অনেক কিছুই বলার আছে এগুলো, এবং অনেক বিজ্ঞ লোকজন বলতেছে। সো ওটা নিয়ে আসলে বেশি কিছু মানে মেইন যে জিনিসটা what we could have done better is আমাদের গভর্নেন্স সিস্টেমটা আরেকটু যদি ইমপ্রুভ করতে পারতাম। এটা ইন্টারিম গভর্নমেন্টের আনফরচুনেটলি একটা বিগ ফেল, যে we couldn't make enough reforms in the administrative and everyday running of government, যেটা এই জায়গাটাতে actually it feels a lot of same old মাঝে মাঝে, which is a bit of a shame. In terms of July successful, July যে মেইন কাজটা ছিল ওটাতে তো obviously 100% successful. We got rid of a dictatorship. Hmm. And if you look at অন্যান্য দেশে মানে অ্যাকচুয়ালি একই টাইমে অন্য একটা যেটা হয়েছিল, সিরিয়া যেটা হয়েছিল, ইফ ইউ লুক এট কিরকম একটা সিভিল ওয়ার লেভেলে পৌঁছানো লাগছিল, আমাদের তো ওই লেভেলে পৌঁছানো লাগে না টু গেট দিস ডান। সো ওই সেন্সে জুলাই ওয়াজ সাকসেসফুল। জুলাইয়ের আকাঙ্ক্ষা সবকিছু কখনো ফুলফিলড হবে এটা আমি এক্সপেক্ট করি নাই, বিকজ উই আর হিউম্যান এট দি এন্ড অফ দ্য ডে। নো রেভলিউশন ইজ এভার কমপ্লিটলি সাকসেসফুল। অনেক কিছু আমরা পেয়ে গেছি, এবং হোয়াট উই স্টার্টেড অফ অ্যাকচুয়ালি দিস আজকের কনভারসেশন উইথ সেইং যে এই যে আমরা ওপেনলি ফ্রিলি কথা বলতে পারছি, আমি প্রাইম মিনিস্টারকে গালি দিতে পারতেছি। ক্যান ইউ ইমাজিন, লাইক দিস ইজ আনরিয়েল ইয়ে, যেটা এটা কখনো আমরা চিন্তাও করি নাই যে দিস কুড হ্যাভ বিন ডান। So from that point of view, in a way, July is very successful. There are a lot of things that have missed out on, a lot of things that have been messed up, and that's fine. It happens. এবং এটা এখন আমরা কিভাবে recover করবো, that's something we need to work on and talk on. And I think overall, as long as we go towards a place where people's lives are improving, people will still hold July in a good way. Prior to the election, we did have some expectations যে জুলাই চার্টারটা একটু হলে ইমপ্লিমেন্ট Hmm, হলো। hmm.
done better, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ সেটাই, এটা একটা বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আনফরচুনেটলি ইট সিমস লাইক ইভেন দি অপোজিশন পার্টিস ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট অ্যাজ মাচ এনিমোর। ওটা নিয়ে কোনো কথাই বলছে না কেউ। It seems like একটা and it's a shame যে এবং মানুষ came out to vote, it's a big positive yes vote, মানে এরকম ভোটিং বাংলাদেশে মানে একটা গণভোটের জন্য এইভাবে যে despite a lot of campaigns to try and disrupt it, যে কিভাবে মানুষ এসে yes দিছে, that tells you that people own July and মানুষ এটা থেকে একটা একটা better settlement চাইছিল। হেড নিজেই তো হি ওয়াজ ইন সাপোর্ট অফ দ্য জুলাই চার্টার। হ্যাঁ exactly. So I mean, we just need to remind the government যে they need to do what they actually promised to do. এটা তো আর আমাদের কোনো কথা না, নিজেরাই তো বসে করবে। এটা কোনো অপোজিশনের দাবিও না। Is the people in the do the people always have the responsibility to remind the government? Isn't it the responsibility of the opposition? We did elect the opposition. It is the responsibility of the opposition, which I think they're failing to do as well, তাই না? So it's মানে it's shambles all around, to be fair. মানে এটা সব দিক থেকে এটা কমপ্লিট একটা মেস। তার অপোজিশনে তেমন কোনো কাজ করতে পারছে না এটাকে রিমাইন্ড করার জন্য। And there was a supposed 180-day limit, then we're coming towards it, I think September. So এর মতো হবে না মনে হচ্ছে। So that's where we are. We just hope things would get better. And Hmm. if August is coming very soon, inshallah, I think this interview will be published on 5th August. So any message for the people, your brothers in Bangladesh, brothers and sisters in Bangladesh, আপনার কোনো message থাকলে you can miss. আমার কোনো মেসেজ নাই তো। I mean, I just want to say যে মানে looking at it from abroad, it's just মানে I was incredibly proud যে আমাদের everyone মানে জনতা as a whole যে কিভাবে work together to get rid of a fascist mafia killer. It is মানে incredibly humbling. আমি এটা খুবই সারা জীবন মনে রাখবো অবভিয়াসলি এটা মানে। এবং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, লেটস সে বাংলাদেশ একদম চুরমার হয়ে যায়, খুব খারাপ কিছু হয়ে যায়, those 36 days will be days I will remember with a lot of pride and a lot of emotion. এবং এটা মানে আমি দেখে মানে আমার দেশের মানুষজন এই জিনিসটা করতে পারছে, এটা is something I can say for the rest of my life. Yeah, thank you very much. আপনার you given us your valuable time, and inshallah we will Thank you, be looking forward যে আমরা যেন আবার বুঝতে পারি inshallah and get your valuable insights, and inshallah বাংলাদেশের জন্য we hope for the best. ঠিক আছে, আসসালামু আলাইকুম। Thank আল্লাহ you.